আমাকে প্রুভ করারও দরকার নেই, অন্যকে প্রুভ করারও দরকার নেই। তুমি যদি দেখো যে হ্যাঁ এটা আমি আগে বুঝেছি, ইট ইজ ফাইন, আমার ধারণা যে এইটা আসছে ওকে আসছে রাইট, এইটা আমি একটু আগে ভুলে গেছিলাম, এটা বলা দরকার ছিল। ওই ওয়ার্ল্ড ব্যাংক, IMF ওরা মনিটারি বিশ্বাস করে, বাট ইউনাইটেড নেশন পার্টিকুলারলি তার UNDP কিন্তু এখন মনিটারিজমে নাই। সবাই was fascinated by monetarism, but the world experienced a disillusion. মোহ ভঙ্গ হয়েছে, যে যতখানি কারেক্ট মনে করা হয়েছিল মনিটারিজম ততখানি কারেক্ট না। এইটা হচ্ছে এখনকার সময় দেখা যাচ্ছে যে যতখানি মনে করা হয়েছিল এটা কারেক্ট, which was popular back in 20 years ago for example, but এখনকার ট্রেন্ড হচ্ছে ডিসিলিউশনের ট্রেন্ড, মানে হচ্ছে মনিটারিজম থেকে আবার কেনিশিয়ানে ব্যাক করছে। আর ক্লিয়ার, মনিটারিজম থেকে কেনিশিয়ানে ব্যাক করছে, পার্টিকুলারলি এইগুলা ওয়েল এস্টাবলিশড। UNDP তারা পরিষ্কার করে বলেছে যে আমরা ওইখান থেকে ডিজাস্টিয়েট করলাম। কোনটা থেকে? মনিটারিজ থেকে ডিজাস্টিয়েট করে তারা কেনিশিয়ান, ইউনেস্কো, ILO এই অর্গানাইজেশনগুলো পরিষ্কারভাবে মনিটারিজ কেনিশিয়ানে ব্যাক করেছে। আর ওয়ার্ল্ড ব্যাংক in between, but process is true for every institution. Process মানে হচ্ছে এই প্রবণতাটা, ডিসিলিউশনের যে প্রবণতা, আগে যতখানি মোহগ্রস্ত ছিল এখন মোহ ভঙ্গ হয়েছে, এবং এখন দেখা যাচ্ছে ডে বাই ডে কেনিশিয়ানিজম কামস ব্যাক। So that is the global trend of all institutions. এটা ব্রেকের আগে যেভাবে বলেছিলাম, মনে হচ্ছিল সবাই বিলেন, not really, তাদের মধ্যেও এখন দেখা যাচ্ছে যে কেনিশিয়ানিজম ব্যাক করে। বাট ওইটা এখনকার আলোচনা না, এখনকার আলোচনা হচ্ছে গোল। আমরা গোল নিয়ে আলোচনা করছি। গোল কার গোল? MSc হচ্ছে আমাদের এই জন্য, এই কোর্সের জন্য মাল্টিন্যাশনাল কর্পোরেশন বলা হবে। মাল্টিন্যাশনাল কর্পোরেশন মানে মাল্টিন্যাশনাল এন্টারপ্রাইজ বলতে পারো এইটা। বাট এই গোলটা শুধু MSc গোল না, ফাইন্যান্সে তোমরা ওয়েলথ ম্যাক্সিমাইজেশন পড়ে আসছো, আমরা সেটা নিয়ে আলোচনা করছি। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন সবাই পড়েছি নাকি পড়ি নাই? বুঝেছি কি বুঝি নাই? ডোন্ট বি শিওর কে বুঝেছো, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওকে বোঝার চেষ্টা করো যে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মানে শেয়ার প্রাইস ইনক্রিজ করা, শেয়ার প্রাইস ইন দ্য সেকেন্ডারি মার্কেট, দ্যাট এটা ইনক্রিজ করা। ওয়েলথ মানে হচ্ছে ওয়েলথ যে কেউ কি বলো তো ওয়েলথ মানে কি? কোন শেয়ার প্রাইস? সেকেন্ডারি মার্কেট, মাইনিং, যে কোনো মার্কেটে না, সেকেন্ডারি মার্কেটে শেয়ার প্রাইস ইনক্রিজ করা। সেকেন্ডারি মার্কেটে শেয়ার প্রাইসের নাম হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। ওয়েলথ মানে হচ্ছে কারেন্ট শেয়ার প্রাইস অফ সেকেন্ডারি মার্কেট। বাট ওইটা আসে ওই থেকে আমি ড্র করছি। এই কোয়ান্টিটিটা হচ্ছে যে কোনো একটা কোম্পানি, সাপোজ বাটা কোম্পানি, এই কোয়ান্টিটিটা হচ্ছে বাটা কোম্পানি শেয়ারের কোয়ান্টিটি। আর এদিকে মনে করো টাকা, তাইলে ডিমান্ড আসে হচ্ছে কার কাছ থেকে? ডিমান্ড বায়ারদের কাছ থেকে আসে। কিসের বায়ার? বায়ার অফ what? বাটা শেয়ার, বাটা শু না। আমরা স্টক মার্কেট নিয়ে আলোচনা করছি। বাটার শু এখানে আছে কিনা, উত্তর হচ্ছে ফর শিওর নাই। আমরা শেয়ার মার্কেট নিয়ে আলোচনা করছি। ডিমান্ড কামস ফ্রম যারা বাটার শেয়ার কিনতে আগ্রহী, দে কনস্টিটিউট ডিমান্ড, এবং তারা কম মূল্য হলে বেশি কিনতে চায়, এইটার সাথে মার্জিনিটি
কোনো সম্পর্ক না। এই ডিমান্ড কার নিম্নমুখী হচ্ছে কেন? দাম কমলে সে বেশি কি কিনতে চায়? শেয়ার কিনতে চায়। ডিমান্ড ইজ এ নেগেটিভ ফাংশন অফ প্রাইস। সাপ্লাই কার কাছ থেকে আসে? সাপ্লাই মানে হচ্ছে যে সেলার অফ বাটা শেয়ার, যে আজকে মার্কেটে গেছে যে ভালো দাম পেলে বিক্রি করে দেবো, সে হচ্ছে সাপ্লাই। Should it be having a higher price or lower price? So that is the reason supply is a positive function of price. Supply is a positive function of price. Okay, কোন একটা পয়েন্টে ইকুইলিব্রিয়াম হবে, এটা হচ্ছে কারেন্ট শেয়ার প্রাইস। কারেন্ট শেয়ার প্রাইস এটা হচ্ছে ওয়েভ, এটা হচ্ছে ওয়েভ। আমাদের গোল কি? ম্যাক্সিমাইজেশন। এটা হচ্ছে ওয়েভ, এটাকে বাড়াতে হবে। হাউ ডু ইউ বাড়ানো কিভাবে হবে? যদি ডিমান্ড কার্ভকে ডান দিকে নেওয়া হয়, যদি কোনো গুড নিউজ হয় অফ দ্য কোম্পানি, গুড নিউজ কাকে বলে আমরা এখন জানি না, বাট হোয়াট এভার দ্য গুড নিউজ, তখন more people will be willing to buy the share, মানে হচ্ছে ডিমান্ড কার্ভ ডান দিকে শিফট করছে। আর less people will be willing to sell the share। কেন? less people will be willing to sell কেন? হ্যাঁ, ওইটা কারণ, ডিমান্ডের কারণে না। Because the both happening at the same time, for the same reason. Are you clear? What is the reason? Good news. What is the good news? But because the same news, same reason, যে বিক্রি করতে চাইবে সে reluctant to sell because there is a good news of the company. যে কিনতে চাইবে সে বেশি কিনতে চাইবে because there is a good news of the company, and in consequence price increases. Price increases. What increases? Wealth increases. Wealth maximization takes place. Wealth maximization of the goal. See, কি বাড়ছে? কি বাড়ছে? Wealth. And what is wealth? Current level, current share price, secondary market, current. So still it is O. Can you say that one? You cannot. আগে নিজেকে বুঝাও। What is the name of the ভদ্রলোকের নাম কি? Current share price, ভদ্রলোকের নাম। So you cannot say নতুন current share price. So it is the share price. So it is still O. But এটা যদি সকাল 10টার ঘটনা হয়, এটার দাম ছিল 12 টাকা, সকাল 11টায় এটার দাম হচ্ছে 13 টাকা হলো, that is all right. But সবটাই হচ্ছে কারেন্ট শেয়ার প্রাইস। এটা হচ্ছে ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। এখন গুড নিউজ নিয়ে কথা বলবো। গুড নিউজ বুঝতে পেরেছি, বুঝি নাই, আমার ধারণা তোমরা বুঝে নাই। ওই গুড নিউজটা একটু বোঝার চেষ্টা করো। এই গুড নিউজটা বেশিরভাগই লুপহোল অফ অ্যাকাউন্টিং। গুড নিউজ এটা কাদের গোল? এটা ফাইন্যান্সের গোল। আর ক্লিয়ার নয়, এটা কি ফাইন্যান্সের অ্যাকাউন্টিং এর দুইজনের গোল? উত্তর হচ্ছে না। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? কোনো আমি একটু তাড়াতাড়ি যাবো, বাট তোমাদের প্রশ্ন থাকে আমি এন্টারটেইন করবো। কোনো বুঝতে অসুবিধা আছে কিনা? ইজ দ্য গোল অফ ফাইন্যান্স এন্ড ফাইন্যান্স অনলি? It is only finance. It is not a goal which is তুই বলছিস যে অ্যাকাউন্টিং আমার ভাই, তাদেরও গোল এইটা, আমারও গোল এইটা। আমি তোমাদেরকে বুঝাবো যে the two, finance and accounting, are not complementary to one another. এতদিন তোমরা শিখে আসছো কমপ্লিমেন্টারি, আমি এখন তোমাদেরকে বুঝাবো যে how the two are contradictory to one another. এইটা তোমরা ঠিক মতো গ্রাস করোনি বলে আমার ধারণা, যে কন্ট্রাডিকশন পার্টটা গ্রাস করো নাই। এই কারণে আমি ডিসকাশনটা আমার আই এম রানিং আউট অফ টাইম। আমাদের মিডটার্মের সিলেবাস অনুযায়ী আমরা অনেক পিছিয়ে আছি, বাট ডিসপাইট দ্যাট এই আলোচনাটা দরকার, তোমাদের স্বার্থে দরকার, এই কোর্সের জন্য না। তোমরা অনেকখানি মিস্টেকেন এটার জন্য। সো এনিওয়ে, গুড নিউজটা আমরা এখন বুঝতে পারছি। দেখো, গুড নিউজগুলো আলোচনা করে তোমরা বুঝবা যে কিভাবে অ্যাকাউন্টিং আমাদেরকে মিসডাইরেক্ট করেছে। ওয়ান অফ দ্য গুড নিউজ ইজ true profit.
ভদ্রলোকের নাম কি? ট্রু প্রফিট। এরকম কোনো কিছু আমরা শুনি নাই। আর ক্লিয়ার? এই জিনিসটা সবচেয়ে বেশি জরুরি, সেই জিনিসটা অপরিচিত আমাদের। গুড নিউজ না হলে কিন্তু কিছু বুঝে যাচ্ছে না। অ্যান্ড গুড নিউজের সবচেয়ে বড় ক্যান্ডিডেট নাম্বার 1 ইজ ট্রু প্রফিট। আর ক্লিয়ার? তাইলে অ্যাকাউন্টিং আমাদেরকে অনেক প্রফিট চিনিয়েছে। গ্রস প্রফিট, নেট ইনকাম, ইবিআইটি, ইএটি আর্নিং আফটার ট্যাক্স, বিফোর ট্যাক্স, ইপিএস, অনেক প্রফিট আমরা চিনেছি। আর ম্যানুফ্যাকচারিং প্রফিট অনেক কিছু চিনেছি। কোনোটাই দরকার ছিল না, দরকার ছিল ট্রু আর আনট্রু বোঝা। এইটা হচ্ছে অ্যাকাউন্টিং মিস্টেক। ট্রু আর আনট্রু বোঝা, এটা দরকার ছিল। উদাহরণ দেখাচ্ছি। এখানে লিখলে কি তোমরা পিছন থেকে দেখতে পাচ্ছ? এখানে লিখলে profit equals to TR minus TC. TR মানে total revenue, TC মানে total cost. TR মানে P into Q আর TC মানে হচ্ছে fixed cost plus VC into Q মানে VBC, variable cost into quantity. ওকে, মনে করো যে মার্কারের দাম 10 টাকা এবং 10টা মার্কার আমরা বিক্রি করি, তাহলে TR become 10 into 10। আর মার্কারের ফিক্স কস্টের এক্সাম্পল হচ্ছে ডেপ্রিসিয়েশন, রেন্ট, এইগুলো ফিক্স কস্ট এক্সাম্পল। সাপোজ 20 টাকা এবং ভেরিয়েবল কস্ট সাপোজ পার ইউনিট। ভেরিয়েবল কস্ট আসে হচ্ছে ইনভেন্টরি থেকে, লেবার কস্ট, এগুলো হচ্ছে ভেরিয়েবল কস্ট। তাহলে এটা প্রতি ইউনিটে 7 টাকা করে। কয় ইউনিট প্রডিউস করছি? 10 ইউনিট, এই 10। তাহলে ইট বিকামস 100 minus 90 equals to 10। তাহলে আমাদের প্রফিট হলো 10। ওকে, এটাকে ট্রু প্রফিট হিসাবে আমরা ডাকবো, এটাকে ট্রু হিসাবে ডাকবো। তার আগে আনট্রুটা বুঝে নিই। আনট্রু বুঝলে ট্রুটা ডিস্টিংগুইশ করা যাবে। মনে করো এই বছর আমরা এরকম একটা সিচুয়েশনে আছি, আমরা খুশি না। আমরা 10 টাকা প্রফিট হলে আমরা খুশি না, আমরা মনে করছি বাড়ানো যায় কি। তাহলে বাড়ানোর একটা অ্যাকাউন্টিং আমব্রেলা আছে, আন্ডার দ্য আমব্রেলা অফ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং গোজ উইথ অ্যাক্রুয়াল প্রিন্সিপল। তাহলে অ্যাকাউন্টিং আমব্রেলার নিচে আমরা এটাকে ফ্যাব্রিকেট করতে পারি কিনা সেটা দেখছি। ফ্যাব্রিকেট করার রাস্তা হচ্ছে মোটিভেটেড ক্রেডিট সেল। আর ক্লিয়ার? রাইট, মোটিভেটেড ক্রেডিট সেল। তোমরা ইয়ে করছো, রেকর্ড করছো না করছো? রেকর্ড করো এই আলোচনাগুলো, নাহলে পরে ভুলে যাবো এবং আমি তাড়াতাড়ি যাচ্ছি, বুঝতে কোনো অসুবিধা হবে। মোটিভেটেড ক্রেডিট সেলের উদাহরণ দিচ্ছি, যে লোকজনকে ডেকে ডেকে বলছি যে আমি মার্কার দিচ্ছি, তুমি নিয়ে যাও। সে বলছে যে আমি তো টাকা দিতে পারবো না, এখন টাকা পে করতে পারবো না। তখন আমরা বলছি মোটিভেটেড, তখন আমরা তাকে মোটিভেট করছি, ডোন্ট ওরি অ্যাবাউট পেমেন্ট, আই উইল টেক কেয়ার অফ দ্যাট। মানে হচ্ছে যে আমরা তাকে মোটামুটি অ্যালাউ করছি যে সে যখন ফেরত দেবে তখন তার জন্য আমি রিল্যাক্স করবো, এটসেট্রা। সো কাজটা কিন্তু ভালো হচ্ছে না, কিন্তু আমার সেল তো বাড়ছে। অ্যাকাউন্টিংয়ের প্রিন্সিপালের নাম হচ্ছে অ্যাক্রুয়াল প্রিন্সিপাল। তাহলে অ্যাক্রুয়াল অনুযায়ী কিন্তু আমার সেল হয়ে যাচ্ছে। ওকে, যদি হয় তাহলে কি দাঁড়াচ্ছে? দেখো, 10 টাকার দাম 15টা বিক্রি করছি। আগে কয়টা করতাম? আগে 10টা করতাম, এখন 15টা করছি। এই 15টা আর এই 10টার মধ্যে পার্থক্য কি? ক্রেডিট সেল পার্থক্য না, মোটিভেটেড ওইটা পার্থক্য। মোটিভেশনটা এখানে আমার উদ্দেশ্যই খারাপ। আর ক্লিয়ার উদ্দেশ্য খারাপ যে আমি জানি যে এটা কালেক্টেড হবে না, বাট অসুবিধা নাই, যখন হবে না তখনকার ঘটনা, আপাতত তো আমার ইনকাম বাড়বে, সেটা মনে করে আমরা এখানে। সো ডোন্ট ট্রাই টু ডিস্টিংগুইশ যে এখানে ক্রেডিট সেল ছিল না, এখানে ক্রেডিট সেল আছে। Credit sale was there, credit sale is there as well. So it's not that point of difference is not about credit sale. Point of difference is motivation. উদ্দেশ্য ভালো না। Okay. Now what happens? Fixed cost continues to be 20, variable cost continues to be 7 into 15. Are you clear? 10 goes to 15. Right? এইখানে হয় $25. 150 minus 125 equals to 25. Then I'm happy. This is untrue. Are you clear? Untrue?
ইয়েস, আমরা শিওর যে এটা কখনো সংগঠিত হবে না। যদি অ্যাকাউন্টিং ক্যাশ বেসড হতো তাহলে কিন্তু এটা করা যেত না। তাই তার মানে যে আমরা ক্যাশ বেসডে নিচ্ছি তা না, আমরা এতটুকু বুঝতে যাচ্ছি যে ইট ইজ আনট্রু। বাট সো ফার অ্যাকাউন্টিং আমাদেরকে এইটাই শিখিয়ে এসেছে। দ্যাট ইজ দ্য মিস্টেক, institutional, formal mistake of accounting that finance likes to deviate. ফাইন্যান্স ওইটার সাথে আমরা ডিসঅ্যাসোসিয়েট করছি। কিভাবে করছি? এইটা গুড নিউজ হবে না। আমাদের আলোচনা হচ্ছে গুড নিউজ নিয়ে। আলোচনা কি? গুড নিউজ। তাইলে প্রফিট ম্যাক্সিমাইজেশন এখানে হচ্ছে, বাট দ্যাট ইজ নট এ গুড নিউজ। শেয়ারের দাম ওটা কমে যেতে পারে, শেয়ার কমে যেতে পারে যদি এইটাই প্রতীয়মান হয় যে ইট ইজ অল আবাউট ক্রেডিট সেল, মোটিভেটেড সেল, এবং ইটস নট গোইং টু হ্যাপেন টুমরো, সো শেয়ার প্রাইস উইল রাদার গো ডাউন। সো আমাদের দরকার কোনটাই শেয়ার প্রাইস বাড়বে, কারণ এই প্রফিটে শেয়ার প্রাইস বাড়বে না, কোনটায় বাড়বে সেটাকে আমরা বলছি ট্রু প্রফিট। তাহলে আমাদের আলোচনায় দরকার ছিল ট্রু প্রফিট। অ্যাকাউন্টিং এইটা শেখাতে, এইটা বোঝাতে ব্যর্থ হয়েছে। দ্যাট ইজ দ্য রিজন উই লাইক টু ডিসঅ্যাসোসিয়েট উইথ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড। We like to disown that lesson. ওই লেসনটা আমরা ডিজাউন করছি, এর মধ্যে কিছু সত্য আছে, কিছু ভুল আছে, কিছু ভুল আছে। একটা এক্সাম্পল, এরকম আরো একটা এক্সাম্পল আছে, আমি সংক্ষেপে বলবো, বাট একটা এক্সাম্পল ঠিক মতো বুঝলে হয়ে যাবে যে অ্যাকাউন্টিং এর সাথে পার্থক্যগুলো এগুলো সবই ক্যান আই সে দিস আর অল These are all loophole of accounting. Loophole. Second point is good investment. যখন কোনো good investment হয়, that is a good news. মনে করো স্কয়ার ওইখানে একটা ফ্যাক্টরিতে ইনভেস্ট করছে, এই ফ্যাক্টরিটা দেওয়া হয়েছে বিকজ স্কয়ার একটা প্যাটেন্ট পেয়েছে সাউথ আফ্রিকায়। এই প্যাটেন্টের কারণে তার ওয়েবসাইট করে বিক্রি করবে। কিছু ওষুধের প্যাটেন্ট পেয়েছে, সেটা সাউথ আফ্রিকায় সেটি এক্সপোর্ট করবে এবং সে অনুযায়ী সে একটা ফ্যাক্টরি করবে। তাইলে এই ইনভেস্টমেন্ট একটা গুড ইনভেস্টমেন্ট। এবং তুমি কেন এই শেয়ার কিনতে আগ্রহী, তাই আন্ডারস্ট্যান্ড ডিমান্ডটার দাম থেকে শিফট হচ্ছে। কেন আগ্রহী? কারণ তুমি বলছো যে গুড ইনভেস্টমেন্টে কিনতে। এখন আমি অ্যাকাউন্টিং এর ডেটায় যাচ্ছি। ভিজুয়ালাইজ করো ইনকাম স্টেটমেন্ট। ইনকাম স্টেটমেন্ট ইজ রাদার শর্ট। আর ক্লিয়ার? এই গুড ইনভেস্টমেন্টের কারণে আপাতত কি বাড়বে? ডেপ্রিসিয়েশন বাড়বে। আপাতত কিন্তু রেভিনিউ বাড়বে না, নাকি বাড়বে? সো আপাতত কিন্তু ইনকাম স্টেটমেন্ট আরো খারাপ দেখাবে। আর ক্লিয়ার? তাহলে ইনকাম স্টেটমেন্টের এই খারাপ দেখানোটাই তুমি বেসিক হিসেবে দেখছো গুড নিউজ। আর ক্লিয়ার? সো ওয়েলথ ম্যাক্সিমাইজেশন টেক্স প্লেস যেখানে ইনকাম স্টেটমেন্ট ইজ লুকিং ইভেন ওয়ার্স। দ্যাট ইজ এ ভায়োলেশন অফ অ্যাকাউন্টিং। কাউন্টস নেক্সট intangible asset, goodwill. কোকে গুডউইল হিসাব করা হয়েছে, এটা কি হয় সবাই দিল $165 billion। এটা কি বি ফর বিলিয়ন, এটা 6 এর মতো মনে হচ্ছে না? কত ফিগার? যেটা হলো হিউজ অ্যামাউন্ট। 2-5 টাকার গুণ না। যদি অ্যাকাউন্টিং কলেজে ওই সব কিছু ছোটখাটো বুঝতে সময় থাকে, ইটস নট দ্যাট। একটা কোম্পানি গুডউইলের ব্যাপারে অ্যাকাউন্টিং এর ভার্ডিক্ট হচ্ছে গুডউইল ইফ ইউ বাই দেন ইট ইজ ট্রু। মার্জার অ্যাকুইজিশনের সময় ইট ইজ ট্রু। ইফ ইউ ডেভেলপ ইট ইজ নট ট্রু। If you develop, Coke এটা ডেভেলপ করেছে ওভার দ্য পিরিয়ড, আর ক্লিয়ার একদিন দুই দিনে হয়েছে, দুই একটা ঘটনায় হয়েছে, এইটার জন্য 50-100 বছরের একটা এফোর্ট, সেইটা রিফ্লেকশন হচ্ছে এটা। বাট অ্যাকাউন্টিং থরলি ইগনোর করছে, বিকজ অ্যাকাউন্টিং এর সিস্টেমে গুডউইল রিপোর্টিং এর টেকনিকটা খুব ফানি। যেটা বললাম ওইটা, যে যদি মার্জার অ্যাকুইজিশন হয় দেন ইট কামস ইন। যদি মার্জার অ্যাকুইজিশন না হয়ে কেউ ডেভেলপ করে অন হিজ ওন, দেন কোনোভাবে তুমি এটা ব্যালেন্স শিটে দিতে পারবে। ওকে, সো দ্যাট ইজ এ গুড নিউজ। আর ক্লিয়ার অ্যাবাউট দ্য গুড নিউজ।
কেউ কোকে কেন শেয়ার পারচেজ করছে সে বলছে যে এত গুডউইল আছে, যেটা অ্যাকাউন্টিং থরলি ইগনোর করছে। দ্যাট ইজ দ্য মিস্টেক অফ অ্যাকাউন্টিং দ্যাট ফাইন্যান্স অ্যাকাউন্টস ফাইন্যান্স এর কনসিডারেশন রাখছে। সো নট লাইক কমপ্লিমেন্টেড ফিউচার গ্রোথ পটেনশিয়াল, এটা পিভিজিও মানে যে প্রেজেন্ট ভ্যালু অফ গ্রোথ অপরচুনিটি, যেসব কোম্পানির ভবিষ্যৎ খুব ভালো সেই ভবিষ্যৎ তো অ্যাকাউন্টিং এর আলোচনার মধ্যে নাই। আমরা যে প্রেডিকশন করি, সাস্টেনেবল গ্রোথ রেট করি, এগুলো দিয়ে ভবিষ্যৎকে আমরা ক্যাপচার করার চেষ্টা করি, অ্যাকাউন্টিং করে না। নন অ্যাকাউন্টিং ডাটা, তুমি বলছো দ্য গ্রেটেস্ট অ্যাসেট অফ দিস কোম্পানি ইজ বিল গেট, আর ক্লিয়ার যারা কথার সাথে আমরা পরিচিত না? The greatest asset of Apple was Steve Jobs. বলা হতো না? Why is that greatest asset in the asset side of the balance sheet? That is a mistake. Are you clear? তুমি বলছো he is the biggest asset and balance sheet এর কাজ ছিল assets and liabilities গুলা শো করা। তাহলে ওইখানে অনেক কিছু আছে কি নাই, excepting the biggest asset. Are you clear or not? বুঝতে পারছো না? বুঝতে পারছো না? That is the accounting fallacy. Okay. CM খুব ইনোভেটিভ ফার্ম। তাহলে CM এত ইনোভেটিভ কিভাবে হলো? আর 10টা ফার্মের মতো হলো না কেন? তো তাদের অনেক পদ্ধতি আছে। In any case, তারা বলে যে আমাদের HR is different. আমাদের asset is our HR, which is not like any other firm, which is special. কোনো স্পেশাল কিভাবে অ্যানালাইসিসের তাদের কিছু পদ্ধতি আছে। Why is that biggest asset in accounting data? তো আমি শুধুমাত্র ব্যক্তি বলছি না, that the atmosphere, that interpersonal relation, বলা হয় cohesive workforce. Are you clear? So cohesive workforce. Toyota has got a cohesive workforce that GM is not having, Ford is not having. Toyota has got that. So that cohesive workforce is the biggest asset of Toyota. The biggest asset is the non-accounting data somehow missed in the balance sheet. So that is the reason we lost trust in accounting. Strategic strength show kara jay na accounting. Data distribution to put it. Egulo to tomra jano. That cannot be reported in accounting. So these are the loophole of accounting that finance considers. These are accounting এর ব্যর্থতা। Are you clear? Wealth maximization মানে হচ্ছে এই জিনিসগুলোকে কনসিডারেশন আনা হয়েছে। এইটা হচ্ছে আমার ধারণা ছিল, তোমরা খেয়াল করো নি। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন মানে হচ্ছে যে অ্যাকাউন্টিং এর ওই লুপহোল গুলা, যেটা সিস্টেমেটিক লুপহোল, নট লাইক হঠাৎ করে একটা কোম্পানি ডেভেলপ করলো তা না, সিস্টেমেটিক, সেইগুলোকে গুড নিউজে ইনকর্পোরেট করা। দ্যাট ইজ ওয়েলথ ম্যাক্সিমাইজেশন। আর ক্লিয়ার? এই গুড নিউজ যেগুলো আমরা এখানে আলোচনা করলাম সেগুলো ফোকাস করবো। দ্যাট ইজ demand supply interaction is the present value of all future cash flow. When present value এখানে ও আছে, future 1 থেকে শুরু হচ্ছে, 1 to infinity, 1 থেকে, not like 0 থেকে শুরু না, 0 থেকে শুরু হচ্ছে, first term is 1 and then goes on, 1 2 3 4 goes on. So that is the present value of future cash flow. So it has to be agency problem. Agency problem মানে হচ্ছে difference between board and shareholder, management and shareholder. It is agency problem. Difference বলা হচ্ছে প্রবলেম আসলে হচ্ছে মত পার্থক্য কার সাথে কার। Okay, board of governors or top executive versus shareholder. এই পার্থক্যটা যদি কোনো পার্থক্য হয় মানে হচ্ছে ওদেরকে আমরা দায়িত্ব দিলাম বোর্ডকে
যে 1 বছরের জন্য তারা কোম্পানিকে গভর্ন করবে, রুল করবে, এবং ওরা দায়িত্বপ্রাপ্ত হয়ে আমাদের এক্সপেকটেশন অনুযায়ী যদি কাজ করে তাহলে কিন্তু কোনো প্রবলেম নাই। আমাদের এক্সপেকটেশনকে বাইরে যদি যায়, যে আমরা একটা কিছু বলে আশা করছি তারা অন্যভাবে চলছে, সেটা হচ্ছে এজেন্সি প্রবলেম। ওকে, তো এটা এজেন্সি কস্ট বাড়ে কখন, অথবা এজেন্সি কস্ট সৃষ্টি হয় যদি ডিফারেন্স না থাকে, তাহলে কোনো এজেন্সি কস্ট না থাকে। ডিফারেন্স কেন হয়? একটা হচ্ছে, প্রথম কারণ হচ্ছে ম্যানেজাররা অথবা বোর্ডরা তাদের নিজেদের বেতন বাড়ানোর চেষ্টা করবে, তাহলে কস্ট বেড়ে যাবে, তাহলে প্রফিট কমে যাবে। প্রফিট কমবে কিনা? উত্তর হচ্ছে অ্যাপ্রুভাল ফিসগুলো আছে, রাস্তাঘাট কিছু আছে, প্রফিট অ্যাপারেন্টলি নাও কমতে পারে, বাট ট্রু প্রফিট কমে যাবে ফর শিওর। বাট এইটা হচ্ছে এজেন্সি কস্ট ইনক্রিজ করছে কখন? যখন তারা নিজেদের বেতন বাড়াচ্ছে। এবং কেন বেতন বাড়াবে? রেশনালাইজ অর মোটিভেশনাল পয়েন্ট, মানে হচ্ছে ওই যে থিওরি এক্স থিওরি ওয়াই আছে না, ওইগুলো আমাদের শিখিয়েছে যে বেতন বাড়ালে প্রোডাক্টিভিটি বাড়তে পারে, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য মাঝে মাঝে বেতন বাড়াতে হবে। তাহলে কোন বেতন বাড়ালে প্রোডাক্টিভিটি বাড়বে আর কোন বেতন বাড়ালে প্রোডাক্টিভিটি বাড়বে না, এটা কিন্তু ওখান থেকে আমরা শিখি নাই। তো যখন তারা বাড়াবে তখন ওই আম্বেলার আশ্রয় নেবে, বুঝতে পারছো? সো ইউ ক্যানট disprove them, you cannot prove that you are wrong. So that is increases or inverts agency cost. শর্ট টার্ম প্রফিট তারা বাড়ানোর চেষ্টা করে, কিন্তু আগে যেটা বলা হলো শর্ট টার্ম প্রফিট। দেখো ওই যে প্রফিটটা আমরা ওইখানে আলোচনা করেছিলাম, এটা কিন্তু আসলে শর্ট টার্ম, ওকে আলটিমেটলি তো এটা হবে না, বাট নেক্সট ইয়ারেও হবে কিনা, নেক্সট ইয়ারে এটা আরও বাড়াবো। সো ইউ কিপ অন ডুইং দ্যাট। যে যারা স্ট্র্যাটেজি হোল্ড করে যে তাদের প্রফিট কিন্তু আপাতত কমবে না, কোনো না কোনো সময় এর ধরা যাবে, একটা ডিস্টেন্স পয়েন্ট অফ থাকে, পয়েন্ট অফ বোর্ড চেঞ্জ হলে তখন ধরা থাকে। এই বোর্ড ক্যান কিপ অন ডুইং দ্যাট। ওকে, সো এতে করে তাদের সুবিধা কি? মানে তারা কেন এই শর্ট টার্ম প্রফিট বাড়াবে? কেন বাড়াবে শর্ট টার্ম প্রফিট? কেন বাড়াবে? তাদের ক্রেডেনশিয়াল স্ট্রং করার জন্য। সুনাম না, ক্রেডেনশিয়াল। সুনাম তো আলটিমেটলি বাড়বে না, কিন্তু তারা বলবে কি, এই সিও বলবে যে আমি যখন এই ফার্মে জয়েন করেছি ইট ওয়াজ হার্ডলি প্রফিটেবল, we are 10% profitable. Okay, and I promoted that to 25%. I am so charismatic in leadership. Right? We are এইটা তার বায়োডাটাতে অ্যাড করবে। বলা হচ্ছে যে কেন তারা শর্ট টার্ম প্রফিটের প্রতি এত আগ্রহী, বিকজ তারা তো এই প্রতিষ্ঠানে অনেকদিন থাকার জন্য আসে নাই। তারা যে কয়েকদিন এই প্রতিষ্ঠানকে এই কাজটা করতে পারবে, যখন বুঝবে যে এখন ধরা পেয়ে যাবো, তখন তারা সুইচ করবে অন্য ফার্মে। যে ওই প্রতিষ্ঠানকে আমি কিন্তু 25% নিয়ে গিয়েছি, আমি চলে আসলাম, এখন দেখো ওরা চলতে পারছে না। সো দ্যাট অ্যাডস দেয়ার বেনিফিশিয়াল। সো দ্যাট ইজ আইডিয়া। কি আইডিয়া আছে না? Comes next, they are tempted to make, third point, they are tempted to make high investment. তারা বেশি ইনভেস্টমেন্ট করতে চাইবে। আমরা কি আলোচনা করছি? আলোচনা কি? হ্যাঁ, এজেন্সি কস্টের সোর্সগুলো আমরা আলোচনা করছি, যে কেন মত পার্থক্যগুলো গ্রো করবে। কয়েকটা কারণ আমরা বলছি, তার মধ্যে প্রথম কারণ কি ছিল? হাই স্যালারি অ্যান্ড পারকুইজিটিস। পারকুইজিটিস মানে হচ্ছে যে যেগুলো কাইন্ডে স্যালারি, টাকায় স্যালারি নিলে অনেক সময় চোখে পড়ে, তাহলে ফ্রি অ্যাকোমোডেশন, এটা হচ্ছে পারকুইজিটিস। তখন এটা চোখে পড়বে না, বলবে যে আমি কিন্তু বেতন অন্যের মতো, আমি বেতন বেশি দিই, আমি কম বেতন দিই, বাট ইন কাইন্ড হি টেকস এ লট অফ বেনিফিট। দ্যাটস কল্ড পারকুইজিটিস। দ্যাটস নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে শর্ট টার্ম প্রফিট বাড়ানোর চেষ্টা করবে। এইখানে তো আমাদের রেগুলার ক্লাস, এটা কাজ ওদের ক্লাস এখানে থাকার কথা, আমি নিজেই বুঝতে পারছি। এখানে এখন আমাদের শিডিউল ক্লাস না,
শর্ট টার্ম প্রফিট। থার্ড পয়েন্ট হচ্ছে বড় ইনভেস্টমেন্ট করতে চাইছে তারা। বড় ইনভেস্টমেন্ট মানে কি? বড় ইনভেস্টমেন্ট মানে বড় ইনভেস্টমেন্ট, লার্জ ইনভেস্টমেন্ট কেন করতে চাইবে? কেন লার্জ ইনভেস্টমেন্ট কেন করতে চাইবে? কাকে দেখা? বড় ইনভেস্টমেন্ট করতে চাইবে কোম্পানিকে ডিপেন্ডেন্ট করে তোলার জন্য। বড় ইনভেস্টমেন্টের বড় লাইফ হয় না। আর ক্লিয়ার? মনে করে যেখানে বড় একটা আমাদের প্রজেক্ট হচ্ছে পদ্মা ব্রিজ, একদম হাইপোথেটিক্যাল করছে, এটা কিন্তু ফ্যাকচুয়াল না, হাইপোথেটিক্যাল। মনে করো শেখ হাসিনা এরকম একটা ইনভেস্টমেন্ট করলো যে লোকজন আমাকে না পছন্দ করলেও নেক্সট টাইম ইলেকশনে ভোট দিতে বাধ্য হবে, বিকজ তারা পদ্মা ব্রিজ চায়। পদ্মা ব্রিজটা 1 বছর ম্যাটেরিয়ালাইজ করা সম্ভব না। মনে করো 5 বছরের লাইফ, 5 বছরের মধ্যে 2 বছর অতিবাহিত হয়েছে, এখন একটা ইলেকশন হলো, আমরা আবার তাকে রিলেট করবো, বিকজ আমরা চাচ্ছি না যে অন্য কোনো সরকার এসে এই ব্রিজের লাইফটা আনসার্টেন করে দিবে। ক্লিয়ার? লার্জ ইনভেস্টমেন্টে তারা প্রযুক্ত হয় টু মেক দ্য কোম্পানি ডিপেন্ডেন্ট অন দেম। ক্লিয়ার? মনে হতে পারে কন্ট্রাডিক্টরি, যদি এটা ডিপেন্ডেন্ট হয়, একটু আগে তো আমরা বললাম যে তারা কুইট করবে, উত্তর কি? একটু আগে বলেছিলাম শর্ট টার্ম প্রফিট, তাহলে এইটার সাথে ওইটা মনে হচ্ছে কন্ট্রাডিক্টরি না, বার্গেনিং পাওয়ার তার পক্ষে আনা দরকার। আমি ক্লিয়ার? ওইখানে শর্ট টার্ম প্রফিট করেছে, সেটার সাথে এটা কোনো সম্পর্ক না, ইন্ডিপেন্ডেন্ট, মিউচুয়ালি এক্সক্লুসিভ, উইথ অর উইদাউট। বার্গেনিং পাওয়ার তার পক্ষে চলে আসছে। এখন যদি সে চলে যায়, তখন তুমি বলবে না বেতন বাড়িয়ে দিচ্ছি, তুমি যাও না। আর ক্লিয়ার? So this is how they ensure their association with the company. এখন সে তার যদি চলে যেতে চায় চলে যাবে, কিন্তু তখন সে বলবে যে ও কিন্তু আমাকে এত অফার দিয়েছিল, তারপর আমি যাই না, থাকি নাকি। আর ক্লিয়ার? So this is what is large investment. They are motivated for large investment. Large investment কেন করবে? লার্জ ইনভেস্টমেন্টের লাইফ বড়, এটা থেকে খেয়াল। লার্জ ইনভেস্টমেন্ট মানে লাইফ বড়, আর ক্লিয়ার না। একটা লার্জ ইনভেস্টমেন্ট তো 1 বছরের মধ্যে ম্যাটেরিয়ালাইজ করা যাবে না, মেবি 5 বছর। তাহলে এই 5 বছরের মধ্যে আমাদের কোনো বিকল্প থাকছে না। আমরা ভদ্রলোককে পছন্দ করছি না, বাট স্টিল দেন আমরা তাকে রাখতে বাধ্য হচ্ছি, বিকজ তার বদলে এখন যদি তোমাকে নিই, তুমি হয়তো ওই জাস্টিসটা করতে পারবে না। আর ক্লিয়ার? দ্যাটস দ্য আইডিয়া ইন লার্জ ইনভেস্টমেন্ট। Then comes এখানে এসে কি করলো? Comes next high distribution. তারা এইটা পছন্দ করে, high distribution of profit, অথবা এটা নামই তো লিখে দেন। তারা বেশি না, সরি, এটার উল্টাটা, হাই রিটেনশন। তারা হাই রিটেনশন লাইক করে, অথবা লেস ডিস্ট্রিবিউশন, লেস ডিভিডেন্ড, এইটা লাইক করে। ডিফারেন্সের আরেকটা সোর্স হচ্ছে এইটা, যে তারা কম ডিভিডেন্ড দিতে চায় এবং বেশি রিটেইন করতে চায়। রিটেন আর্নিংসের কথা বলা হচ্ছে। ওকে, তাহলে তার সুবিধা কি? তার সুবিধা হচ্ছে যে এটা ইন্টারনাল ফাইন্যান্সিং। সুবিধা হচ্ছে ইন্টারনাল ফাইন্যান্সিং। ওই যে বড় বড় ইনভেস্টমেন্টগুলো সে নিয়েছে, ওইগুলো ফাইন্যান্স করতে হবে না। এখন ওইগুলো তো ব্যাংক থেকেও ফাইন্যান্স করা যেত। যদি এটা প্রজেক্ট হয় তাহলে তো ব্যাংক থেকে ফাইন্যান্স করা যেত। ব্যাংক থেকে ফাইন্যান্স করতে অসুবিধা হচ্ছে, তখন ব্যাংকের কাছে যে বলতে হবে প্রফিটেবল প্রজেক্ট। আসলে তো প্রফিটেবল না, আসলে সে চাচ্ছে এখানে ইনভেস্টমেন্ট হোক। সুতরাং তারা ওই পরীক্ষা দিতে চায় না। আমি ক্লিয়ার?
পরীক্ষা দিতে চায় না, বুঝতে পেরেছো? যে ব্যাংকের কাছে গেলেও কিন্তু একটা স্ক্রিনিং করতে হবে, তোকে দেখাতে হবে যে আই মিন দিস ইজ প্রফিটেবল, ওইখানে তোমার ডেমনস্ট্রেট করতে হবে। এটা ডেমনস্ট্রেট করে করাটা তো একটা পরীক্ষা না? মেবি ইউ আর এ গুড স্টুডেন্ট, স্টিল ইউ নট লাইক মাচ অফ এক্সাম। যে ব্যাংকে যে আবার আমার এটা বোঝাতে হবে, তার চেয়ে যুদ্ধেই যাব না। হাই রিটেনশন, আমার যে প্রফিট হচ্ছে সেইটাই আমি রিটেন করব। আর ক্লিয়ার? রিটেন না করার বিকল্প কি ছিল? ডিস্ট্রিবিউশন। তাহলে আমি ডিভিডেন্ড কম দেব, ডিভিডেন্ড কম দেবো না বেশি দেবো? আর ক্লিয়ার? ডিলেট করা যাচ্ছে, একটার সাথে একটা রিলেটেড। আমরা ডিভিডেন্ড তারা কম দিতে চাইবে, ডিভিডেন্ড হাই রিটেনশন, এখানে আছে। আমরা হাই ইনভেস্টমেন্ট বলা হয়েছে, রিস্কি এটা বলা হয়নি, বেশিটা বলছি। হাই রিটেনশন এটা বলছি। এইটা আবার মডিফাইড মিলার কম্পোজিশনে একটা জায়গা থেকে মিলে যায়। তারা বলেছিল যে তারা স্টাডি করে দেখেছিল ট্যাক্স অন সিজি মানে ক্যাপিটাল গেইন ইজ লেস দ্যান ট্যাক্স অন ডিভিডেন্ড। এটা মডিফাইড কম্পোজিশনের একটা জায়গায় যে তারা এটা বলেছে যে এইটা অনেক বেশি, এটা অনেক কম। ডিভিডেন্ডের এগেইনস্টে বলার জন্য এটা হচ্ছে ট্যাক্স অন ডিআইভি, ডিআইভি। এইটা আমেরিকার জন্য হচ্ছে 27 ভার্সেস 23, বাংলাদেশের জন্য এটা 0 ভার্সেস 0.3, আমাদের জন্য আরো বেশি। ডিভিডেন্ড দিলে এরকম রেটে ট্যাক্স দিতে হয়, আর যদি ক্যাপিটাল গেইন হয় তাহলে ইউ ক্যান অ্যাভয়েড ট্যাক্স পেমেন্ট। কিছু কন্ডিশন আছে, বাট বাংলাদেশে ইজ ইভেন মোর ট্রু দ্যাট এমএম অবজারভেশন। আমেরিকার জন্যও সত্য, বাট পার্থক্য তো বেশি না। এইটার এই আমবেলার নিচে তারা কাজটা করে। তারা এইটার জন্য বলে না যে আমরা মডিকেল মিলারকে মনে করি খুব স্ট্রং কিছু, বিকজ তাদের ওই কথাটা তাদের একটা যুক্তি হিসাবে আসতে পারে। তারা এই আমবেলার আশ্রয় নেয় যে আমি তো তোমাদেরকে ডিভিডেন্ড দিতে চাচ্ছিলাম, দিচ্ছি না, বিকজ তার জন্য কিন্তু তোমাকে বেশি রেটে ট্যাক্স দিতে হবে। আর ইউ রেডি ফর দ্যাট? তুমি বলবে যে না, আমি কম ট্যাক্স দিতে চাই, তো এই জন্য তোমাকে আমরা ক্যাপিটাল গেইন আশ্রয় দিচ্ছি। ইনফ্যাক্ট তাদের উদ্দেশ্য কিন্তু ওইটা না, উদ্দেশ্য হচ্ছে রিটেইন করা। তা রিটেইন করলে তোমার ক্যাপিটাল গেইন ট্যাক্স দিতে হবে, সো দিস গোজ ইন দেয়ার ফেভার। সো এই যুক্তিটা তারা ব্যবহার করে। আর রিস্ক ইনভেস্টমেন্ট, তারা সাধারণত রিস্ক ইনভেস্টমেন্টের দিকে যায়। রিস্ক ইনভেস্টমেন্ট মানে কি? রিস্ক ইনভেস্টমেন্ট মানে হচ্ছে 50% possibility of high profit and 50% possibility of high loss. তাহলে যদি হাই প্রফিট হয় তাহলে ক্রেডিট গোজ টু দেম, যদি হাই লস হয় তাহলে ইকুয়াল পসিবিলিটি দেয়। হাই লস হলে তাদের অনেক স্টেপ কোড আছে, অনেক রাস্তাঘাট আছে যে আমি ঠিক পলিসি নিয়েছিলাম, তোমার ফাইন্যান্স মিনিস্টার এই যে একটা পলিসি নিল তার কারণে আমার লস হয়ে গেছে। সো যুক্তির, ম্যাক্রো ইকোনমিতে যুক্তির অভাব নেই, বাট এইটা হলে অল ক্রেডিট গোজ টু দেম। এইটারও সম্ভাবনা দেয়, এইটারও সম্ভাবনা দেয়। যদি এইটা হয় অল ক্রেডিট গোজ টু দেম, আর যদি এইটা হয় সে বিভিন্ন লোকের গভর্নমেন্ট ডাজ নট নো হাউ টু রান দ্য কান্ট্রি এটসেট্রা। সো দিস ইজ what to go for high investment. So that's the reason they're tempted to make. এখন কি গান আছে না নাকি? আগে ছিল, চলছে, তুমি দেখতে পাচ্ছি না। ওকে, তাহলে তুমি অন করো আবার। তোমার ডাক্তার কেন বুঝো নাই? তাতে ক্লাস শেষ হবে কেন? Okay, how to solve this discussion?
আমরা এজেন্সি কস্ট নিয়ে আলোচনা করলাম। এজেন্সি কস্টের সলিউশন নিয়ে আলোচনা করছি। সলিউশন হাউ টু সলভ দিস এজেন্সি প্রবলেম, সলিউশন। এতক্ষণ যেগুলো আমরা আলোচনা করেছি আইডেন্টিফিকেশন অফ প্রবলেম, দ্যাট ইজ মোর ট্রু। যে সলিউশনগুলো নিয়ে আমরা কথা বলবো দ্যাট ইজ থিওরিটিক্যালি সাজেস্টেড, কিন্তু এইটা সব প্রুফ না। প্রবলেমগুলো কিন্তু এভিডেন্সিয়াল, প্রবলেমগুলো বাস্তব। সলিউশনগুলো সবসময় কাজ করে না। দেখা গেছে একটা সলিউশন 90s পপুলার ছিল, এক ডিকেড পরে দ্যাট বিকেম আনপপুলার কাইন্ড অফ। এইগুলো নিয়ে আমরা কথা বলছি। ফার্স্ট সলিউশন হচ্ছে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট। বোর্ডের সাথে শেয়ার হোল্ডারের এজিএমে একটা এগ্রিমেন্ট করা যায়। ডুজ অ্যান্ড ডোন্ট, কি কি করতে পারবে করতে পারবে না, একটা এগ্রিমেন্ট করা যায় না। ভেরি পপুলার ব্যাক ইন 80s, যে ওই যেদিন এজিএম হবে, যেদিন তাদেরকে দায়িত্ব দেওয়া হবে, সেই দিনই বলে দেওয়া হবে যে তুমি মিনিমাম এত রেটে ডিভিডেন্ড দিতে হবে। একটু আগে যা যা বলা হয়েছে সেগুলো আমরা এগ্রিমেন্ট করে দিতে পারি না। লাইক সে যদি বেশি রিস্ক নিতে চায়, আমরা বলে দিলাম যে এত মিটার বাইরে যাওয়া যাবে না। এগুলো হচ্ছে ডুজ অ্যান্ড ডোন্ট। যদি আমরা মনে করি যে সে তার বেতন বেশি বাড়াবে, তাহলে বলে দেবো যে 20% বেশি ইনক্রিজ করা যাবে না। এটা হচ্ছে একটা লিগাল কন্ট্রাক্ট করে ফেলা বিটুইন দ্য বোর্ড অ্যান্ড দ্য শেয়ার হোল্ডার অন দ্য ভেরি ডে অফ AGM. Okay, that was a solution to agency problem. Option, call option create করা। কল অপশন ক্রিয়েট করা যেতে পারে। কল অপশন মানে কি? অপশন আমরা এই কোর্সে পড়বো কোনো এক সময়। এমনিতে তোমরা জানো না মোটামুটি, যে যখন তোমার মনে হয় যে এই জিনিসটার দাম বাড়বে, তখন কলে যেতে হয়। দাম বাড়লে কলে যেতে হবে। কল অপশনের এই শেয়ার না কেন, শেয়ার কিনতে গেলে IBM এর শেয়ার কিনতে লাগে $110, ভার্সেস IBM এর কল অপশন কেনা যায় 16/35। $1 16 মানে হাফের মতো, মানে 50 সেন্ট দিয়ে একটা অপশন কেনা যায় একটা শেয়ারের উপরে, $1/2 দিয়ে। আর শেয়ার কিনতে কত লাগবে? 110। ক্লিয়ার? সো এই অপশনগুলো আমরা বোর্ডের লোকজনকে কিনে দেবো, এবং তারা তখন মোটিভেটেড হবে, তাই তো শেয়ারের দাম বাড়লে তো অনেক লাভ। They will be motivated to increase long-term wealth, not like short-term. Are you clear? So, এইটা হচ্ছে একটা সলিউশন। কল অপশন এখানে আছি। আর কোনটা বলা হয়েছে? ফর্মাল কন্ট্রাক্ট বলা হয়েছে, একটু পরে বলছি। তাহলে কল অপশন দিয়ে তাদেরকে মোটিভেট করা যায় একটা সলিউশন। যদি তারা ঠিকমতো কাজ না করে, তখন তাদের নামে কল অপশন দিয়ে দেওয়া যায়। কোম্পানি তাকে ওই হায়ার স্যালারি না দিয়ে ওই টাকা দিয়ে কল অপশন ক্রিয়েট করে দেবে। তাহলে সুবিধা কি হবে? তারা লং টার্ম শেয়ার প্রাইস বাড়ানোর চেষ্টা করবে, যেটাই আমরা চাচ্ছি। সলিউশন ক্যান বি দ্যাট। পারফরমেন্স শেয়ার দেওয়া যেতে পারে, যে যদি তোমরা ভালো পারফর্ম করো, তাহলে ভালো পারফর্ম করার জন্য কিছু শেয়ারের মানি করে দাও। এটাকে বলা হয় কি বলা হয়? এটা ডিফাইন্ড শেয়ার না, কিন্তু এটা অর্ডিনারি শেয়ার। এইটা করতে গেলে রাইট এট দ্য বিগিনিং লাগে। কোম্পানির কনস্টিটিউশন অ্যালাউ করতে হবে। ওয়ালমার্টের কনস্টিটিউশনের মধ্যে এটা আছে, ওয়ালমার্ট করেছে। সো ইউ ক্যানট সাবসিকুয়েন্টলি introduce that. You have to introduce on day one, clear not?
যখন কোম্পানি কনস্টিটিউশন করা হচ্ছে তখনই এই শেয়ারের রিকগনিশন করতে হয় যে এত টাকার পারফরমেন্স শেয়ার এবং তারা এরকম পারফর্ম করে তাকে আমরা অর্ডিনারি শেয়ারের মালিক করে দেবো, তখন they will be motivated to run the company in a good show. Formal contractor post-trade takeover মানে হচ্ছে ইয়াহু মাইক্রোসফট ইস্যু, যে মাইক্রোসফট ইয়াহু শেয়ার কেনা শুরু করেছিল এবং ভেরি সুন মাইক্রোসফটের ইয়াহুর সাইজেবল শেয়ার ওয়েন্ট টু মাইক্রোসফট কোনো এক সময় ইয়াহু লিকুইডিটি পজিশন ছিল দুর্বল। যখন কোনো কোম্পানির লিকুইডিটি পজিশন দুর্বল থাকে তখন তার যারা কম্পিউটার দে ক্যান স্টার্ট বাইং দেয়ার শেয়ার। কেন লিকুইডিটি কম হওয়ার জরুরি কেন? বিকজ না হলে তো সে রিটেলিয়েশনে যাবে। সুতরাং মাইক্রোসফট স্টার্টেড বাইং ইয়াহু শেয়ার ভেরি সুন। মাইক্রোসফটের দেখা গেল একটা সাইজেবল শেয়ার অফ ইয়াহু, মাইক্রোসফট ইজ হোল্ডিং 20% শেয়ার। তখন মাইক্রোসফট ওদেরকে ডিক্টেট করা শুরু করলো, you have to do this, you have to, you cannot do that, যদি এভাবে চলো তাহলে কিন্তু আমি হোস্টেল টেক ওভার করবো। সো দ্যাট মেক্স দেম ডিসিপ্লিন। ওকে, এই ভয়টা তখন সবসময় থাকে। সো যখন এই বোর্ড উল্টাপাল্টা শুরু করে তখন তাদেরকে ডিসিপ্লিন করার একটা সুযোগ হচ্ছে কোনো ফার্ম যদি হোস্টেল টেক ওভার করে অথবা শেয়ার হোল্ডাররা নিজেরাই সম্মিলিতভাবে আমরা তো একটা পার্সেন্টেজ হোল্ড করতে পারি। আমি ইন্ডিভিজুয়ালি 1% হোল্ড করি অথবা 0.1% হোল্ড করি, টুগেদার দ্যাট মাইট বি সাইজেবল শেয়ার টেক ওভার। মার্কেট ডিফেক্ট মানে হচ্ছে এটা আগে আমরা যেটা আলোচনা করেছি, যে এটা অটোমেটিক্যালি তাদেরকে ডিসিপ্লিন করতে পারে। যদি তারা উল্টাপাল্টা করে তাহলে ডিমান্ড কার্ভ এদিকে শিফট করবে, সাপ্লাই কার্ভ এদিকে শিফট করবে, তাহলে মার্কেট প্রাইস কমে যাবে। তাইলে এই ওয়েট ইন্ডিকেট করবে that they are doing something wrong, so they are forced to be disciplined. So market price is a built-in pressure on them. Market price is the natural process of making them disciplined. এজেন্সি প্রবলেম অ্যাগ্রাভেট করে এমএসসি। এতক্ষণ আমরা যা আলোচনা করলাম এটাকে আমরা ডোমেস্টিক ফার্ম নিয়ে আলোচনা করলাম না মাল্টিন্যাশনাল নিয়ে আলোচনা করলাম। উত্তর হচ্ছে বোধ নাকি শুধু এমএসসি, বিকজ সব কিছু কিন্তু আমরা বিজনেস ফাইন্যান্সে করে আসছি। আর এটা কি বলতে যাচ্ছি যে ডোমেস্টিক বিজনেসের কনটেক্সটেও এই এজেন্সি প্রবলেম থাকে, বাট এই প্রবলেমটা এইখানে কেন আমরা আলোচনা করছি? because that get further aggravated, অবস্থাটা আরো জটিল হয়ে যায়। কেন? কিন্তু একটা কারণ বলা হয় যে কেন জটিল হয়ে যায়, কত বড় হয়, এজেন্সি প্রবলেম বেড়ে যায় কেন? এজেন্সি কস্ট আর নর্মালি লার্জার, নর্মালি কি larger বড় for MNC than for purely domestic firm। এটা হচ্ছে আমাদের এই কোর্সের মেসেজ। কেন? শেয়ার সাইজ অফ MNC সাইজ বড় না, সাইজ বড়। ওকে, আগে ছিল ওয়ালমার্ট ইউএসএ, এখন ইউএসএ এর সাথে মেক্সিকো, চায়না, ইন্ডিয়া, ওইখানে যে অপারেশনটা করতে হবে সেই অপারেশন করে ওয়েলথ ম্যাক্সিমাইজ করতে হবে। ওকে, ওইখানে হয়তো কিছু ব্রাইবারি করতে হবে। ব্রাইবারি করলে এফসিপি আছে না, এফসিপি ফরেন প্রোডাক্ট প্র্যাকটিস অ্যাক্ট, মনে আছে? মনে নাই? তাইলে এই চায়নায় যদি কারেকশন করা হয়, এখানে যদি কারেকশন করা হয়, তাহলে সেটার কারণে আমেরিকার ওয়ালমার্টের ভিকটিম হবে, যেটা হয়েছে বলা হয়েছে না? তাহলে আমেরিকার ওয়ালমার্ট
is victim of the corruption that took place in Mexico, took place in China, took place in India, maybe in Bangladesh as well. Are you clear? তাহলে ওই যে ডিফারেন্স এক্সপেকটেশন ভার্সেস রিয়ালাইজেশনের ডিফারেন্স হচ্ছে এজেন্সি কস্ট নাকি expectation versus realization. That becomes further aggravated because size down and bomb. So এখন একই পলিসি দিয়ে মেক্সিকো রান করতে হবে, চায়নাও রান করতে হবে, ইন্ডিয়াও রান করতে হবে, এথিক্যালি জাস্ট হতে হবে। ethics of China is different from ethics in Mexico, for example. Very clear? So that is the first reason for what it gets aggravated because of the sheer size of the message. Number two, distant subsidiary, scattering distant subsidiary. Okay, a distant subsidiary হলে অনেক কিছু জটিল হতে থাকে। Law of content, law of content. Guangxi কথা বলা হচ্ছে নাকি হয়নি? Guangxi, let's say talk about Guangxi. দেখো Guangxi, Guanxi, Guangxi, Guangxi, Chinese word Guangxi, meaning is relationship network. Relationship network. এটা মানে হচ্ছে relationship network. So what happens in case of McDonald's in China, যে McDonald's ওইখানে সংক্ষেপে বলছি Tiananmen Square একটা খুব ইম্পর্টেন্ট একটা বিল্ডিং এ তারা ভাড়া নিল 20 years lease contract করেছে 20 years lease contract with the municipal government যে এই বিল্ডিংটায় আমরা অপারেশন করব for 20 years contract period এবং এই 20 years lease contractটা এত জরুরি ছিল প্রথমত ইনভেস্টমেন্টটা ছিল biggest in the history of McDonald's আর কোথাও এত বড় ভলিউমে ইনভেস্ট করে না সুতরাং ওইখানে উইন করা আর লস করার মধ্যে অনেক ডিফারেন্স সো ওই ইম্পর্টেন্ট একটা ইনভেস্টমেন্ট তো ওয়াজ বেসড অন দিস 20 years contractual relation আর হিয়ার সো হাউ ইম্পর্টেন্ট দ্য ইস্যু এবং McDonald's doing amazing 2 বছরের মধ্যে দেখা গেল McDonald's সব এক্সপেকটেশন ছাড়িয়ে গেছে হাইলি প্রফিটেবল বাম্পার প্রফিট তখন ওই চাইনিজ গভর্নমেন্ট মিউনিসিপাল গভর্নমেন্ট McDonald'sকে বললো বিল্ডিং ছেড়ে দাও কেন অন্য আরেকজনকে ভাড়া দেবো আরেকজন হংকং বেসড চাইনিজ নেম ইজ লিকাসি নেটে দেখো লিকাসি ইজ ওয়ান অফ দ্য richest person of Taiwan China so তাকে আমরা এই বিল্ডিংটা ভাড়া দেবো নট লাইক যে আমি নিজের পার্টনার ইউজ করি তোমার বদলে আমি আরেকজনকে ভাড়া দেবো আর কি আবার দ্য আর্গুমেন্ট ইজ ভেরি উইক আর্গুমেন্ট যে আমি তোমার বদলে আরেকজনকে ভাড়া দেবো তখন McDonald's একটা কোশ্চেন আছে McDonald's মাঝে মাঝে কিন্তু কোশ্চেন ছাড়ে তাদের নেটে কোশ্চেন ছাড়ে হোয়াট শুড আই ডু ওই কোশ্চেনারের উত্তর দেয় সাধারণত MBA স্টুডেন্ট আর ক্লিয়ার সারা পৃথিবীর MBA স্টুডেন্টরা এই কোশ্চেনের উত্তর দেয় কেন বিকজ তাদের ক্লাসে এগুলো পড়ানো হয় তো অন্য কেউ নিজের কাঠখড় পড়ায় এই কোশ্চেনারের উত্তর দেয় না সেই কোশ্চেনারের উত্তর কিন্তু বায়াস স্যাম্পল আর ক্লিয়ার MBA স্টুডেন্টসরা এটার উত্তর দেয় মেবি টিচারের সাথে কনসাল্ট করে পড়বে তারা বললো একটা জিজ্ঞেস করলো ওই কোশ্চেনারে তার ওয়েবসাইটে যে হোয়াট শুড আই ডু গভর্নমেন্ট তো আমাকে এরকম করছে তখন তারা বললো কেস করে দাও তার এগেন্স্টে গভর্নমেন্ট এগেন্স্টে কেস করে দাও 20 বছরের কন্ট্রাক্ট মাত্র 2 বছর অতিবাহিত হয়েছে 18 ইয়ার্স তোমার অধিকার আছে কেস করে দাও একদম ফুল সাজেশন ডোন্ট বি শিওর যে MBA স্টুডেন্টস অলওয়েজ কারেক্ট সাজেশন দেয় সো তারা এই সাজেশন দিল McDonald's কেস করে Guangxi লস করে ডিলেট করে Guangxi মানে হচ্ছে গভর্নমেন্টের সাথে ভালো সম্পর্ক তো যখন গভর্নমেন্ট বলেছে তোমাকে ছেড়ে দাও চায়নার সিস্টেম হচ্ছে তোমার ছেড়ে দেওয়া উচিত বিকজ গভর্নমেন্ট তো তোমার সুপেরিয়র রিলেশনশিপ নেটওয়ার্ক এভাবে কাজ করে সামান সুপেরিয়র সামান ইনফেরিয়র তার চেয়ে ইনফেরিয়র কেউ আছে এই হায়ারার্কিটাকে স্বীকার করে সো McDonald's এটাকে চ্যালেঞ্জ করলো
কেস করা মানে হচ্ছে এই সুপিরিয়রিটি চ্যালেঞ্জ করা। চায়নায় এই সুপিরিয়রিটি চ্যালেঞ্জ করে লাভ নাই, বিকজ সে তো সুপিরিয়র। তোমাকে মেনে নিতে হবে তার অন্যায় করার অধিকার আছে, বিকজ হি ইজ সুপিরিয়র। আর ক্লিয়ার? গুয়াংসি মানে হচ্ছে এই রিলেশনশিপটাকে তোমার মেনে নিতে হবে। আমি যদি এইখানে থাকি, আমি বুঝবো সে আমার সুপিরিয়র। সে আমাকে অন্যায় আবদার করলেও আমি চ্যালেঞ্জ করব না, আমি আশা করব যে সে হয়তো এটা রিপ্লেস করবে। গুয়াংসিতে বলা হচ্ছে ম্যাকডোনাল্ডসের এটা মেনে নেওয়া উচিত ছিল। আর ক্লিয়ার? মেনে নিয়ে যদি সে বলতো যে দেখো তুমি আমাকে ছেড়ে দিতে বললে, আমি ছেড়ে দিলাম, এত ভালো একটা প্রজেক্ট, এখন তুমি আমার জন্য কিছু করো, তখন হয়তো গভর্নমেন্ট তাকে একটা কিছু দিত। দ্যাট ইজ কল্ড গুয়াংসি, which is a reciprocal relation, not like one way না। one way না, যে সবসময় ডিক্টেট করবে তা না, it will pay back. So that is the Guangxi Wang, Guangxi Wang, Guangxi Wang, W-A-N, Guangxi Wang, that it works, relationship. Okay, so চায়নায় এটা ভুল ছিল। কোনটা? লকে চ্যালেঞ্জ করা চায়নায় ভুল ছিল, লকে চ্যালেঞ্জ করা আমেরিকার জন্য ঠিক আছে। আর ক্লিয়ার? তো এই ইস্টার্ন স্ট্যাটাস সাবসিডারির জন্য মাঝে মাঝে এই ভুলগুলা শেয়ার হোল্ডাররা পারসিভ করতে পারে না, শেয়ার হোল্ডাররা পারসিভ করতে পারে না। ওকে, পরে ম্যাকডোনাল্ডস চলে যাওয়ার পরে আবার, যেহেতু আমি ইস্টার্ন নিয়ে কিছু কথা বললাম, একটা কথা বলি, একটা হিস্ট্রি পার্টে আছে, কেসের পার্টে আছে, সেটা হচ্ছে যে ম্যাকডোনাল্ডস যখন গুয়াংসি মিস করলো, তখন ম্যাকডোনাল্ডস আবার কোশ্চেন সার্ভে করলো যে হোয়াট শুড আই ডু নাও, should I quit China or should I make aggressive investment? This time maybe Israel responded correctly. তারা বলেছিল যে do not give up, go ahead with bigger investment, not only investment, bigger investment, because China potential আছে, you have to exploit that. So ওইটা ছেড়ে দাও, ওই লসটা তো কোনোভাবে কভার করা যাবে না, that is some cost, that is done. So you got to think new and do not give up, just keep on doing that. So this time their suggestion was good, and McDonald's আরো aggressive investment করেছিল অন্য কয়েকটা জায়গায়, ওখান থেকে চলে আসতে হয়েছিল, and that was subsequently took a bit of time, not like ওইটার মতো সঙ্গে সঙ্গে প্রফিট পাওয়া যায় না, কিছুদিন দেরি হয়েছে, but ultimately McDonald's was more profitable in China than USA. McDonald's more profitable in China than McDonald's was making profit in USA. এটা হচ্ছে এইটার বেসিক। So that is further aggravated because of business subsidy. Culture comes next. Culture of foreign manager. Foreign manager. Okay, foreign manager এর culture different. যখন এই মেক্সিকোতে সে পিরামিডের জায়গায় ইয়ে করেছে, ফ্যাক্টরি করেছে, তার ম্যানেজার বলছে যে what is wrong? We need money. That is the cultural standard. That is the cultural deviation. Are you clear? ওই ম্যানেজার মনে করছে যে এথিক্সের কোনো সম্পর্ক নাই। If there is money, I am there. So that is the difference in culture. যখন ভিন্ন ভিন্ন Indian manager might think differently. ঢাকা রানা প্লাজার ম্যানেজার might think differently. The building code সু করা হবে না। So that is the cultural difference. That's what they argue, that cultural level of US manager is higher than cultural level of developing country manager. Cultural level of US manager is ethically better compared to socialist country manager. Socialist country manager, in particular Russia, Bulgaria, তাদের ম্যানেজার থেকে আমেরিকান ম্যানেজাররা ethically just বেশি। So if developing country থেকেও they are better manager on cultural issue, cultural ground. So that's what they might be true. তাদের পক্ষে কিছু যুক্তি আছে, আমি এক্সাম্পল করে দিতে চাই। But agency cost becomes higher. And subsidiary value versus overall MNC. ওইখানে রিস্ক বেড়ে যাচ্ছে, রিস্ক অ্যান্ড রিটার্ন। সো ওভারঅল এমএনসি ভ্যালুটা নিয়ে আমরা কনসার্ন। তাহলে ওইটা ইজ দ্য এগ্রিগেট অফ অল সাবসিডিয়ারি ভ্যালু।
Are you clear? So that is quite complicated. এটা নিয়ে আমি পরে আবার ইকুয়েশন যখন যাবো তখন ক্লিয়ার হবে। বাট আপাতত বুঝতে অসুবিধা হওয়ার কথা না। সাবসিডি ভ্যালু ভার্সেস এমএসসি ভ্যালু, তাহলে এইটার যে ভ্যালু প্লাস এইটার ভ্যালু প্লাস এইটার ভ্যালু, এই সবগুলো যোগ করা হচ্ছে। তাহলে এইটার ভ্যালু মনে করো কমে গেল, একই ভেরিয়েবলে এইটা বেড়ে গেল। সো কম্পেনসেটিং ইফেক্ট থাকতে পারে। সো দিস ইজ হোয়াট ইজ ওভারঅল এর সাথে স্ক্যাটার করে অনেক সময় মিলবে না। ওকে, সলভ করার জন্য দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে ম্যানেজমেন্ট কন্ট্রোল, একটাই রাস্তা আছে ম্যানেজমেন্ট কন্ট্রোল, বাট সেটার দুইটা পদ্ধতি আছে। এই ফরেন সাবসিডিয়ারিগুলোকে কন্ট্রোল করার জন্য একটা ম্যানেজমেন্ট স্টাইল নিতে হয়। সেই ম্যানেজমেন্ট স্টাইল সেন্ট্রালাইজ হতে পারে অথবা ডিসেন্ট্রালাইজ হতে পারে। অন মোর টাইম, ওইটাকে ম্যানেজ করার জন্য, ওই যে ডিফারেন্সটাকে ম্যানেজ করার জন্য আমাদের একটা কন্ট্রোল এস্টাবলিশ করতে হয়। সেইটা সেন্ট্রালাইজ হতে পারে, সেন্ট্রালাইজ হচ্ছে আইবিএম এর মেথড, ডিসেন্ট্রালাইজ হতে পারে জিএম, GM is decentralized. IBM, IBM পরিচিত নাকি পরিচিত না? পরিচিত? আচ্ছা, তোমাদের ক্লাস সেকশন ওই সেকশন কি যেন বললো স্যার, IBM কি তোমরা জানো? কি সেকশন এ না? সেকশন বি তো বলছি না, তুমি বলছো তা বললা কেন সেকশন বি? সেন্ট্রালাইজ এন্ড ডিসেন্ট্রালাইজ মানে হচ্ছে যে এইটাকে ওই ওয়ালমার্টের কথা চিন্তা করো, এখানে আছে ইউএসএ, এখানে আছে মেক্সিকো, চায়না। সেন্ট্রালাইজ মানে হচ্ছে এই এরা কন্ট্রোল করবে মেক্সিকোর অপারেশন। কি ব্যাপারে কন্ট্রোল করবে, কি ব্যাপারে সেটা বলছি, কি ডিসিশন, লাইক ক্যাশ ম্যানেজমেন্ট, কাজ ওই মেক্সিকো অপারেশনের ক্যাশ ম্যানেজমেন্ট, মানে ক্লিয়ার? এই ক্যাশ ম্যানেজমেন্ট, ইনভেন্টরি ম্যানেজমেন্ট, রিসিভেবল ম্যানেজমেন্ট, কার কাছ থেকে লোন নেওয়া হবে, ফাইন্যান্সিং মানে লোকাল ব্যাংক থেকে লোন নেবো না আমেরিকা থেকে লোন নিয়ে ওইখানে পাঠাবো, বুঝতে পারছো না? বুঝতে পারছো না? দ্যাট ইজ ফাইন্যান্সিং ডিসিশন। মানে এইটা লোকালি না যেতে পারে, বাংলাদেশ থেকে সোনালী ব্যাংক থেকে লোন নেবো, ইন্টারেস্ট রেট হায়ার, আমেরিকা থেকে লোন নিলে ইন্টারেস্ট রেট লোয়ার, তো দ্যাট ইজ ফাইন্যান্সিং ডিসিশন। ক্যাপিটাল এক্সপেন্ডিচার ডিসিশন, যে ওইখানে ইনভেস্ট করা হবে, কতখানি ইনভেস্ট করা হবে, এই ইস্যুগুলোকে বলা হচ্ছে, যেগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেগুলো যদি এখান থেকে কন্ট্রোল করা হয় তাকে বলা হয় সেন্ট্রালাইজ, আর সেটা যদি এদের কাছে ডেলিগেট করে দেওয়া হয় সেটাকে বলা হয় সেটা যদি ডেলিগেট করে দেওয়া হয় যে ওকে তুমি ডিসাইড করো কত ক্যাশ লাগবে, তুমি ডিসাইড করো তোমার ইনভেন্টরি ম্যানেজমেন্ট কি ইয়ে হবে, লিফো হবে না ফিফো হবে, ইনভেন্টরি কন্ট্রোল, রিসিভেবল ম্যানেজমেন্ট, এই ইস্যুগুলো যদি তাদেরকে ডেলিগেট করা হয় তাহলে ডিসেন্ট্রালাইজ, আর যদি কন্ট্রোল করা হয় তাহলে সেন্ট্রালাইজ। IBM এ হচ্ছে এইখান থেকে কন্ট্রোল করা হতো, GM এ হচ্ছে এইখান থেকে কন্ট্রোল করা হয়। যখন IBM '90s এ that was successful, 90s এ centralized was so successful যে টেক্সট বইতে IBM এর উদাহরণ পাবে, এখনকার বইতে আর পাবে না, কারণ এখন দেখা যাচ্ছে that is more unsuccessful than successful, that is more failure because what? Because that is time consuming না। তার আজকে লেবার স্ট্রাইক হলো, সেটা তার কাছে পাঠানো হচ্ছে, সে জিজ্ঞেস করছে লেবার স্ট্রাইকের ধরন কি, তারপরে এক সপ্তাহ পরে ডিসিশন নিচ্ছে, so that takes time, and modern world this time turns out to be very costly, so that Microsoft এখানে আছে Microsoft এটাকে ডেলিগেট করার পক্ষে, তো তারা এইখান থেকে ফ্রিডম দিয়েছে that you can take your own decision, you can take your own decision. Okay, so decentralized is more popular nowadays, and the fair balance between the two is internet and intranet.
এইটার মাধ্যমে you can make a fair balance nowadays. যে ইন্টারনেট এবং ইন্টারনেট মানে উইদিন দ্য কোম্পানি নেটওয়ার্ক, তাইলে ওই মেক্সিকোর অপারেশন কি হচ্ছে না হচ্ছে সব কিছুই তো আমেরিকা তার ইয়ে থেকে প্যারেন্ট কোম্পানি থেকে মনিটর করতে পারছে ইন্টারনেটের মাধ্যমে। So that makes a fair balance between the two. That is the solution to this management contribution. As MSc managers attempt to maximize their funds value, with exploration, they will be confronted with various constraints. এই কনস্ট্যান্ট গুলা এমএসসি ক্ষেত্রে বড় হয়ে যায় কম্পেয়ার টু ডোমেস্টিক বিজনেস। সো এইটার মধ্যে প্রথমে আসে বিল্ডিং কোড নানান বাজারের ক্ষেত্রে বিল্ডিং কোড ভাইলেট করা হয়েছে। বিল্ডিং কোড এইখানে ভাইলেট করা যায়, ওইখানে ভাইলেট করা যায় কিনা, সম্ভবত যায় না। সো দ্যাট ইজ এ কনস্ট্যান্ট। There is a constant, regulatory constant there. Constant গুলো কেন বড় হয়ে যাচ্ছে যে আমেরিকার স্ট্যান্ডার্ডের সাথে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ড মিলছে না। বিল্ডিং কোড ইজ অ্যান এক্সাম্পল, কামস নেক্সট। ট্যাক্স কোড, কারেন্সি কনভার্টিবিলিটি, জানা দরকার। কারেন্সি কনভার্টিবিলিটি কয় ধরনের হয়? কারেন্সি কনভার্টিবিলিটি তিন ধরনের হয়। একটা হচ্ছে নন কনভার্টেবল, কনভার্টেবিলিটি মানে কি? এই যে টাকার সাথে ডলারের কনভার্সন, এটা হচ্ছে কনভার্টেবল। কনভার্টেবল মানে হচ্ছে তোমার কাছে ডলার আছে, তাহলে তুমি টাকায় কনভার্ট করার অধিকার রাখো কিনা বাংলাদেশে, দ্যাট ইজ কল্ড কনভার্টেবল। নন কনভার্টেবল মানে হচ্ছে অধিকার থাকবে না, আমাদের অধিকার না। কনভার্টেবল কোনো নন কনভার্টেবল মানে কারোর কোনো অধিকার না, ওকে অধিকার নয়। যদি বাংলাদেশ ব্যাংক চায় তাহলে দিল, না চাইলে না দিল, দ্যাট ইজ কল্ড নন কনভার্টেবল। দ্যাট ইজ দ্য প্রাইমারি স্টেজ। এটার পরের স্টেজ আসে হচ্ছে ঠিক করে লিখবা কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টেবল। সেকেন্ড স্টেজ, এটা হচ্ছে ফার্স্ট স্টেজ, মানে কোনো স্টেজই না। সেকেন্ড স্টেজ হচ্ছে কি, অ্যারো দিয়েছি মানে হচ্ছে এটার পরের স্টেপ। এটা কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টেবল। কারেন্সি আমরা কাকে নিয়ে আলোচনা করছি? টাকা না ডলার? আলোচনা কি টাকা না ডলার? টাকার অবস্থান কি, টাকার লিগ্যাল স্ট্যাটাস কি? উত্তর হচ্ছে কনভার্টেবল উপর ডিপেন্ড করছে। তার প্রথম অবস্থা হচ্ছে নন কনভার্টেবল, যে টাকা থেকে কোনো কারেন্সিতেই কনভার্ট করার কোনো অধিকার কাউকে দেওয়া হলো না। সেটা টাকার সবচেয়ে প্রিমিটিভ স্টেপ, প্রিমিটিভ হায়ারার্কি, প্রিমিটিভ পজিশন শো করবে। যে কোনো কারেন্সি প্রথম অবস্থায় নন কনভার্টেবল থাকতে পারে। দ্বিতীয় অবস্থায় হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টেবল, মানে টাকার কান্ট্রিতে আমরা আছি, কিন্তু কারেন্ট অ্যাকাউন্ট মানে ব্যালেন্স অফ পেমেন্টের একটা অ্যাকাউন্ট আছে। কারেন্ট অ্যাকাউন্ট পরিচিত নাকি পরিচিত না? ব্যালেন্স অফ পেমেন্টের একটা বড় অ্যাকাউন্টের নাম হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। তাহলে কারেন্ট অ্যাকাউন্টে থাকে ইম্পোর্ট, এক্সপোর্ট, রেমিটেন্স, এগুলো কারেন্ট অ্যাকাউন্টে থাকে। তাহলে ওইগুলোকে বলা হলো অধিকার। যে তুমি যদি এক্সপোর্ট করো তাহলে ওই সংক্রান্ত যে ডলার তোমার কাছে আসবে সেটা সোনালী ব্যাংকে নিয়ে গেলে সোনালী ব্যাংক তোমাকে টাকায় কনভার্ট করে দিতে বাধ্য থাকবে। দ্যাট ইজ কল্ড কারেন্ট অ্যাকাউন্ট। বুঝে গেছে? বোঝা যায় না? কারেন্ট অ্যাকাউন্টের ট্রানজ্যাকশন সংক্রান্ত ব্যাপারে তোমার এটা হয়ে যাচ্ছে অধিকার। তো যখন তুমি লিগাল যে কোনো ইম্পোর্ট অথবা এক্সপোর্ট করছো অথবা রেমিটেন্স আনছো, তখন ব্যাংক থেকে এইটার করসপন্ডিং বাইং এন্ড সেলিং তোমার অধিকার। এই অবস্থানে বাংলাদেশের টাকা এখন কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টেবল সিচুয়েশন আছে। আর আমরা আশা করি কোনো এক সময় ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবল হবে।
ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবল মানে হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্টে যেমন যা থাকে, মনে করেন ইনভেস্টমেন্ট, আমরা এখন চাইলে ইংল্যান্ডে ইনভেস্ট করার জন্য ডলার গভর্নমেন্টের কাছে চাইতে পারি কিনা, উত্তর হচ্ছে এটা আমার অধিকার না। তুমি যদি বলো যে আমি বিদেশিয়ারের শেয়ার কিনবো, পাউন্ডে কিনবো, তো আমাকে এটা কনভার্ট করে দাও, আমার ইচ্ছা হয়েছে আমি কিনবো না, ইউ ক্যানট ডু ইট বিকজ দিস ইজ নট ইউর রাইট। তাইলে বিকজ আমাদের টাকা ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবল না, তাই ক্লিয়ার। ইন্ডিয়ান রুপি গত বছর থেকে ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবল করেছে, ক্লিয়ার। আমরাও কিছুদিন ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবল করেছিলাম, করে দেখলাম যে আমরা এটা সাস্টেইন করতে পারছি না, নিতে পারছি না, তবে সাসপেন্ড করেছি। ইন্ডিয়া শুরু করেছে, এখনো পর্যন্ত সাকসেসফুলি রান করছে। দুষ্ট লোকে বলে বেশি দিন রান করতে পারবে না, সো স্টিল টু বি টেস্টেড, বাট স্টিল নাও দ্যাট ইজ ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবল। ইন্ডিয়ান কারেন্সি রাইট নাও ইজ স্টিল রানিং অন ক্যাপিটাল অ্যাকাউন্ট। তাহলে বিভিন্ন দেশের টাকা কোনটা নন কনভার্টেবল, কোনটা কারেন্ট অ্যাকাউন্ট কনভার্টেবল, কোনটা ক্যাপিটাল অ্যাকাউন্ট কনভার্টেবল, এরাই তো মেক্সিকো, এরাই তো চায়না। ইউএস থেকে যখন এগুলোকে কোঅর্ডিনেট করা হবে তখন দ্যাট বিকামস এ কনস্ট্যান্ট। আর্নিংস রেমিটেন্স রেস্ট্রিকশন, ওকে, রেমিটেন্সের উপরে রেস্ট্রিকশন দেওয়া হয় যে ওকে তুমি মিডল ইস্টে ইনকাম করলে পুরো টাকা তুমি দেশে পাঠাতে পারো না, একটা রেস্ট্রিকশন আছে যে 80% ওখানে খরচ করতে হবে, ইন কেসে 70% ওখানে খরচ করতে হবে, অ্যান্ড রেস্ট 30% ইউ ক্যান গিভ ব্যাক হিয়ার। সো এইটাও কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে। এথিক্যাল কনস্ট্যান্ট, একটু আগে বলা হয়েছে ব্রাইবারি, ট্যাক্স ইভেশন, environmental leader, that is a constant as well. International business, international trade মানে import export, international business এর মেথড নিয়ে এখানে আমরা কথা বলছি। মেথডগুলোর মধ্যে একটা অর্ডার আছে, মেথডগুলোর মধ্যে একটা ক্রমধারা আছে। ক্রমধারাটা কেমন? ক্রমধারা হচ্ছে the farther you go down, this and return increases. যত নিচের দিকে যাব এইটা থেকে এইটাই, and তারপরে তার এইটার একটা হায়ারার্কি আছে, একটা ক্রোনোলজি আছে, সেটা কি রিটার্ন বাড়বে এবং রিস্ক বাড়বে, রিটার্ন বাড়বে, রিস্ক বাড়বে। যত উপরে যাব তত রিটার্ন কমবে, যত উপরে যাব তত রিস্কও কমবে, রিস্ক রিটার্ন প্রপোর্শনাল নাকি ফাইন্যান্স আমরা শিখে আসছি, এটা গোজ টুগেদার। তাহলে এইটা হচ্ছে সবচেয়ে কম রিস্কি, রিটার্নও কম, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড। তাহলে এই আলোচনাগুলোর সাথে তোমাকে বুঝে নিতে হবে যে এমআই শিওর, আমি কি বুঝতে পেরেছি যে আসলে রিটার্ন বাড়ছে কিনা, এটা বুঝে নেবে। কোশ্চেন কয়টা হবে, হাউ ক্যান ইউ ডেমনস্ট্রেট দ্যাট রিটার্ন এন্ড রিস্ক ইনক্রিজেস, ওকে, তো সেটা বুঝে নেবে। তাহলে ইন্টারন্যাশনাল ট্রেড মানে ইম্পোর্ট এক্সপোর্ট, জাপান এই মার্কেটটা তৈরি করেছে, বাংলাদেশে বিক্রি করবে। হি নোজ বিফোর হ্যান্ড যে কত টাকায় তারা বিক্রি করবে এটসেট্রা, সো এভরিথিং ইজ কোয়াইট সার্টেন। দিস ইজ অল অ্যাবাউট ফ্ল্যাকচুয়েশন, সো হি নোজ বিফোর হ্যান্ড, এক্সপেকটেশন রিয়ালাইজেশন করে একটা পার্থক্য নাই। রিটার্ন ইজ রিস্ক ইজ লো, সো ইজ রিটার্ন, যে এখান থেকে একটু abnormal প্রফিট হবে না, সে তো জানে কত টাকা করে এখানে বিক্রি করবে, সো এখানে তো abnormal প্রফিট করবে, অন্য চাইনিজ ফার্ম হয়তো এখানে চলে আসবে। সো প্রফিট ইজ লো, রিস্ক ইজ লো as well in case of international trade, import export কথা বলা হয়েছে। comes next লাইসেন্সিং। লাইসেন্সিং মানে হচ্ছে যে ওই যে ওই আগের থিওরিতে আরসিএ মনে আছে, আরসিএ the collective producer of USA went to Japan to sell color TV, মনে আছে একটা আলোচনা করেছিল ইন্টারন্যাশনাল ট্রেডে, ওকে। সো দ্যাট ইজ কল্ড লাইসেন্সিং, যে এইটা আন্ডারে প্রোডাকশন জাপানে সংগঠিত হবে, আমেরিকান কোম্পানি জাপানের কয়েকটা কোম্পানির সাথে লাইসেন্স করবে যে তোমাকে আমি সুযোগ দিলাম, তুমি আমার নাম ব্যবহার করে প্রোডাকশন করতে পারবে, বাট টার্মস অ্যান্ড কন্ডিশন ফলো করতে হবে, এটা লাইসেন্সিং। তাহলে ইন্টারন্যাশনাল ট্রেড থেকে লাইসেন্সিং কি পাওয়া যায়? ফিজ পাওয়া যায়। So return is a bit higher than international trade. Risk is higher as well. ওইটা চুরি হয়েছিল না, মনে আছে যে এই লাইসেন্সের টেকনোলজিটা সনি আর মিসুবিশি চুরি করেছিল, so risk is higher as well.
compared to international trade, licensing is other higher return high. Franchise. Next method of international business is franchising. Franchising. McDonald's, 7-Eleven, এইগুলা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি। এটার পরে কথা বলছি। Franchising obligates a firm to provide a special service. McDonald's, ঢাকায় যদি ম্যাকডোনাল্ডস হয় তাহলে সে ইউএস এর ম্যাকডোনাল্ডস এর স্ট্যান্ডার্ডে খাবার তৈরি করবে, বিক্রি করবে। মেবি তারা চিকেন এক্সপোর্ট করবে, সেই চিকেন দিয়ে সে এখানে খাবার তৈরি করবে, চিকেন ফ্রাই করবে। সো এগুলো হচ্ছে ফ্র্যাঞ্চাইজিং। স্পেশালাইজড সেলস সার্ভিস, স্ট্র্যাটেজি, সাপোর্ট, অ্যাসিস্ট্যান্স, পসিবল অ্যান্ড ইনিশিয়াল ইনভেস্টমেন্ট। যে এইটার ব্যাপারে ইউএস ম্যাকডোনাল্ডস টাকা দিতে পারে, যে আমি তোমাকে টাকা দিচ্ছি, তুমি ইনভেস্ট করো, বাট এগেইনস্টে ফিস দিতে হবে। Okay, in the franchise in exchange for periodic fees. Eta hoche franchising. Okay, so it is more profitable franchising, licensing theke beshi profitable. Okay, because namta to ব্যবহার করা হচ্ছে। This is higher as well. This is higher. কেন? Did I talk about that McDonald's ইন্ডিয়াতে ফ্র্যাঞ্চাইজিং করছিল? ওকে, এবং তারা হচ্ছে অ্যানিমেল ফ্যাটের একটা ফ্রেঞ্চ ফ্রাই সেল করেছিল সিয়েটেলে। Did I talk about that? স্টোরিটা বলেছি আমি বলি নাই, বুঝছিলাম? কয়েকজন তো মাথা নাড়াচ্ছে, কারো মনে আছে দেখি। আচ্ছা, ঘটনাটা এরকম যে সিয়েটেলে ফ্রেঞ্চ ফ্রাই সেল করেছে, তিনজন ইন্ডিয়ান ম্যাকডোনাল্ডস নামে কেস করলো যে অ্যানিমেল ফ্যাট ইউজ করা হয়েছে। ওকে, এবং কেস করে কেসে ওরা জয়যুক্ত হলো। And McDonald's had to pay compensation of $10 million each to these three Indian gentlemen. That is not when আমরা এটা নিয়ে আলাপ করছি না, আলাপ করছি তার পরের টাইম রিস্ক নিয়ে আলোচনা করছি। সেটা হচ্ছে যে যখন এই ঘটনাটা ঘটলো, কোথায় ঘটলো? সিয়েটেল নিয়ে আমাদের আলোচনা না, বাট এই ঘটনাটা ব্যাকগ্রাউন্ড আছে। এই ঘটনার পরের দিনই ম্যাকডোনাল্ডসের 27টা অপারেশন ছিল হোল ইন্ডিয়াতে। ফ্র্যাঞ্চাইজের 27টা আউটলেট ছিল হোল ইন্ডিয়াতে। অল অফ দেম বার্ন ডাউন। ওদিকে আসলে যে ম্যাকডোনাল্ডস আমাদেরকে ধর্ম অ্যাটাক করেছে, আমাদেরকে হেডলাইন ওয়াজ ধর্ম, রিলিজিয়ান অ্যাটাক। ওকে, এবং অল অফ দেম বার্ন ডাউন ইন ইন্ডিয়া। আই এম নট টকিং অ্যাবাউট সিয়েটল। আলোচনা কি? ইন্ডিয়া। ক্লিয়ার? এটা হচ্ছে রিস্ক। ঘটনা তো ইন্ডিয়ায় হয় নাই, ঘটনা কোথায় হয়েছে? ওইখানে হয়েছে। ওইখানের ঘটনার কনসিকুয়েন্স এইখানে অল অফ দেম বার্ন ডাউন। Okay, so that is the risk of that. Return is high as well. Interestingly enough, পরের দিন, not like পরের দিন, within 1 week, all Hindu religious leader তারা পত্রিকায় একটা অ্যাডভার্টাইজমেন্ট দিল, যে প্রেস রিলিজ করলো যে ডোন্ট রাশ টু ফায়ারিং ম্যাকডোনাল্ডস। ইন্ডিয়ার কোনো অপারেশন কি গিলটি কিনা এটা আমাদেরকে দেখতে হবে। রিলিজিয়াস লিডার, হিন্দু রিলিজিয়াস লিডার যারা সবচেয়ে বেশি সোচ্চার হওয়ার কথা, তারাই রিটার্নটা দিল যে না, ডোন্ট রাশ টু ভায়োলেন্স। ভায়োলেন্স কোনো সমস্যার সমাধান না, আগে আমাদেরকে দেখতে হবে ইন্ডিয়ায় এই ধরনের কোনো ফুড অ্যাডাল্টারেশন হয়েছে কিনা। তো ইন্ডিয়াতে হয় না, সবাই জানে। আর ক্লিয়ার? এবং ম্যাকডোনাল্ডস বললো যে নাও আই নো হাউ টু মেক বিজনেস ইন ইন্ডিয়া। আর ক্লিয়ার? রিলেট করো। Now we know how to make business in India. মানে হচ্ছে return is higher as well. যদি rightly handle করতে পারো, a risk can be your blessing as well. So that is the reason that franchising refers to high risk, high return compared to licensing. Joint venture, comes next is joint venture, joint ownership. Next business method is joint venture. Sony Ericsson.
সনি বানান কি এরিকসন মিডল বিজনেস সনির সাথে এরিকসন তোমরা একটা থিওরি পড়ে আসছো না 2 + 2 = 5 পড়েছো নাকি পড়নি এরকম একটা থিওরি পড়েছো সিনার্জি থিওরি পড়েছো থিওরিটা ভুল পড়েছো ভালো কথা না পড়লে আরো ভালো হতো বিকজ দিস ইজ এ রং থিওরি দিস ইজ কমপ্লিটলি রং ক্লাসে বুঝাতে খুব সুবিধা টেক্সট বুকে আনতে খুব সুবিধা বাস্তবে এটা কোথাও আমরা দেখি না কেন ভুল দেখিয়ে দিচ্ছি সনি ইন্ডিপেন্ডেন্টলি সাকসেসফুল কোম্পানি মনে করো 2 টাকা প্রফিট করে এরিকসন ইজ আ সাকসেসফুল কোম্পানি ইন্ডিপেন্ডেন্টলি 2 টাকা প্রতিষ্ঠান ইয়ে করে প্রফিট করে আর এই কোম্পানির নাম কি এটা কিন্তু সনিও না এরিকসনও না দিস ইজ দ্য ফার্স্ট মিস্টেক আর ক্লিয়ার দ্য নিউ কোম্পানি হুইচ ইজ এ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি it is neither Sony nor Ericsson and not successful either এইটা সাকসেসফুল কোম্পানি ওইখানে আমরা দেখেছি এইটা সাকসেসফুল কোম্পানি আরেক জায়গায় আমরা দেখেছি বাট সনি এরিকসন কোথাও সাকসেসফুল হয়েছে আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই কিন্তু আমরা ধরে নিচ্ছি যে যখন ইউনাইটেড হবে তখন এই সনিরও গুড পার্ট থাকবে এরিকসনেরও গুড পার্ট থাকবে এটা ক্লিয়ার হলো মিস্টেক সনি এরিকসনের মধ্যে কিন্তু সনির গুড পার্ট থাকবে এটা কেন মনে করছি আমরা কিন্তু এখানে 2 + 2 = 5 এভাবে করেছি যে এই গুড পার্টটা ইনট্যাক্ট থাকবে এর এইটা ইনট্যাক্ট থাকবে প্লাস কিছু কস্ট কমে যাবে যে দুইটা মেশিন আর ব্যবহার করতে হবে না দুইটা মেশিন 50% ক্যাপাসিটিতে রান করলে এখন একটা মেশিন উইল ডু দ্যাট দুইটা শাহরুখ খান ব্যবহার করতে হবে না একটা শাহরুখ খানের পে না সো দিস ইজ হোয়াট $5 কামস ইন দিস ইন্ডিকেট করো সেপারেট করো $5 তাহলে এখানে $1 সেকেন্ড ডলার আছে এইখানে মনে করো থার্ড ফোর্থ আছে আর একটা $5 যখন একত্রিত হচ্ছে তখন দিস ইজ নট সনি ইফ ইট ইজ নট তাহলে 2 টাকা কমে 1 টাকায় যেতে পারে বুঝতে পারছো কেন আমার ম্যানেজার তো নাই বুঝার চেষ্টা করো আমার ম্যানেজার আমি সনিতে চাকরি করি আমি কেন চাকরি করি কেন আমি মোটিভেটেড বিকজ আই হ্যাভ গট এ গুড ম্যানেজার হু ইজ ভেরি কোঅপারেটিভ উইথ মি ওই ম্যানেজার কি এখানে আছে এখানে আছে ফর শিওর নাই যদি থাকে তাহলেও সমস্যা না থাকলেও সমস্যা থাকলে এরিকসন কোঅপারেট করবে না না থাকলে সনি কোঅপারেট করবে না আর কোয়াইট অফ সনি এরিকসন কিন্তু দুজনের কোনো ম্যানেজারই রাখা হয় না সেখানে সিও রাখা হয়েছে একটা কোয়াইট অফ থার্ড কোম্পানি সিও কামস ইন which is even weaker যে সনির পরিমাণে সাকসেস আসে নাই এরিকসনের মতো সাকসেসফুল কোনো তার এক্সপেরিয়েন্স নাই হি ইজ দ্য সিও ওয়ার্কার আর ক্লিয়ার কেন এই $1 ইভাপোরেটেড হয়ে যাচ্ছে সো মেবি ইউ গেট 1 over there you get 1 over there maybe $5 is there so 1 + 1 + 3 is 3 আমরা সিনার্জি অস্বীকার করছি না synergy might be true but what is not true it is not Sony is it Sony not really আমরা মনে করি যে Sony এরিকসনের মধ্যে Sonyর গুড পার্টটা থাকবে এরিকসনের গুড পার্টটা থাকবে এবং আবার আমরা একটা সিনার্জিও পাবো সিনার্জিও quite often might be true but what is not true is not Sony it's not Ericsson so that is the joint venture issue successful হয়েছে অনেক জায়গায় বেশিরভাগ ক্ষেত্রে ফেল করেছে one of the reasons for what the US depression took place back in 30s is a wrong joint venture operation so return increase করতে পারে এবং risk increase করতে পারে acquisition Siemens is the classical example of acquisition Siemens পরিচিত নাকি পরিচিত না সিমেন্স এর নাম শুনেছো কতজন না প্রথম কেউ নাম শুনে নাকি and they শুনেছো that's fine সিমেন্স হচ্ছে বাংলাদেশে আছে একটা সাবসিডিয়ারি কোম্পানি এটা হচ্ছে সিমেন্স হচ্ছে মেক্সিকান সিমেন্ট কোম্পানি থেকে সিমেন্স নাম হয়েছে it's a cement company comes from Mexico okay and Fortune হচ্ছে Fortune যে জার্নাল ওরা গ্লোবাল টপ ranking করে 100 successful MNC of the world 100 successful এর মধ্যে ডেভেলপিং কান্ট্রিজ এর কোন MNC
সনাতন পদ্ধতিতে ছিল না, মানে হিস্টোরিক্যালি ছিল না। অফ ডেট দুইটা কোম্পানি আসছে, ডেভেলপিং কান্ট্রি কোম্পানি টপ 100 এর মধ্যে কখনো ছিল না। নতুন দুইটা কোম্পানি রিসেন্টলি দেখা যাচ্ছে, রিসেন্টলি না তাও কয়েক বছর 15 বছর হয়েছে, একটা হচ্ছে সিমেন্স। এই ডেভেলপিং কান্ট্রি থেকেও যে টপ 100 এর মধ্যে থাকতে পারে, সিমেন্স ইজ দ্য সাকসেসফুল এক্সাম্পল। ক্লিয়ার? এই সিমেন্স হচ্ছে অ্যাকুইজিশন করে বিভিন্ন সিমেন্সে মেক্সিকো ডেভেলপিং কান্ট্রি নাকি এখন তো মেক্সিকো তো বলছেন ওয়ার্ল্ড কাপের সময় দ্যাট ইজ এ ডেভেলপিং কান্ট্রি। সো এরা অন্যান্য ডেভেলপিং কান্ট্রিকে টার্গেট করে। তাইলে যদিও সাউথ ব্যাংক কিনেছে, আমেরিকার দুইটা বড় বড় সিমেন্ট কোম্পানি তার অ্যাকুইজিশন করেছে। সো এই বড় কোম্পানি কেনার আগে সিমেন্ট তার ফরচুন মেক করেছে, কিন্তু ডেভেলপিং কান্ট্রির যেগুলা উইক ফার্ম ছিল, যেগুলা সিক ফার্ম ছিল, তাদেরকে কিনতো সিমেন্ট এবং কিনে টার্ন অ্যারাউন্ড করতে হবে। দেখা গেছে দ্যাট ইজ সাকসেসফুল। সো রিটার্ন ইজ হায়ার দ্যান জয়েন্ট ভেঞ্চার, that is higher than joint venture. Okay, risk বেশি কেন? What is contagious is disease. What is contagious is not health. শুনছো তো কখনো যে অসুখটা সংক্রামক, স্বাস্থ্য সংক্রামক না। কন্টেজিয়াস মানে সংক্রামক, ডিজিজ ইজ কন্টেজিয়াস। তাহলে সিমেন্স কাদেরকে নিয়ে ডিল করছে? ডেভেলপিং কান্ট্রি সিক ফার্মে ডিল করছে না? তাহলে ওই সিকনেস সিমেন্সকে ইনফেক্ট করে ফেলার কথা ছিল না? ক্লিয়ার? বাংলাদেশ বিমান বিভিন্ন সময় পাইলে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ করার চেষ্টা করেছে, দেখা গেছে সে করাপ্টেড হয়ে গেছে বিমানের। আর ক্লিয়ার? সো ডিজিজ ইজ কন্টেজিয়াস। ওকে, সো সিমেন্স ওই রিস্কটাকে রাইটলি হ্যান্ডেল করতে পারবে। দ্যাট ইজ দ্য সাকসেস স্টোরি অফ অ্যাকুইজিশন অফ সিমেন্স। অ্যান্ড নিউ সাবসিডিয়ারি, নিউ ফরেন সাবসিডিয়ারি করা যেতে পারে কেন? বিকজ ওই ডিজিজ থেকে যদি আমরা ফ্রি হতে পারি, তাহলে বাটা বাংলাদেশ, বাটা বাংলাদেশ নাম থাকছে বাটা, কিন্তু এই লোকালি রেজিস্ট্রেশন নিয়ে লোকাল কোম্পানি এভরিথিং লোকাল, এটা হচ্ছে নিউ ফরেন সাবসিডিয়ারি করলে কিছু লায়াবিলিটি কমে, কিছু রিস্ক কমে, যেটাকে আর সেপারেশন করে দেওয়া হয়েছে। ডিজিজ ইনফেক্ট করবে না প্যারেন্টস কোম্পানিকে। সো দ্যাট ইজ হাউ রিস্ক গোজ ডাউন, রিটার্ন প্যারেন্টস গোজ আপ, রিটার্নও বাড়ে, যেহেতু ওই প্যারেন্ট কোম্পানিকে খুব বেশি ট্রান্সফার প্রাইসিং করতে হয় না, এই কারণে রিটার্ন বাড়তে হয়। এখানে ট্রান্সফার প্রাইসিং করা হচ্ছে না, এই কারণে রিটার্ন বাড়বে আর রিস্ক বাড়বে। বিকজ বাটা বাংলাদেশ, বাটা ইউকে বেনিফিটটা হয়তো দিতে পারবে না। ক্লিয়ার? আগে যে বাটা ছিল সেটা কিন্তু অনেক বেনিফিট দিতে পারতো, প্যারেন্ট কোম্পানি ওয়াজ স্ট্রং। এখন তো ওই সুবিধাটা নেওয়া যাবে না, বিকজ ইট ইজ এ ডিফারেন্ট এন্টিটি। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ এফডিআই, সম্পূর্ণ নতুন নামে ইনভেস্টমেন্ট করা, নতুন নামে একটা ফরেন কোম্পানি, বাট কোনোভাবে বের করতে পারা যাচ্ছে না যে কোথা থেকে আসছে। দ্যাট ইজ এফডিআই, নতুন কোম্পানি। ওকে, এবং সে প্যারেন্ট কোম্পানি nowadays is a liability. Let me understand that. Parent company, British Petroleum, British Petroleum, আগে ছিল পুরাটা ব্রিটিশ BRITF, আগে ছিল পুরো নামটা তার লোগোতে ব্রিটিশ পেট্রোলিয়াম। কেস স্টাডি যা বলছি কোনটাই হয়তো হাইপোথেটিক্যাল না, সত্য ঘটনা। আগে ব্রিটিশ পেট্রোলিয়াম নাম ছিল ব্রিটিশ পেট্রোলিয়াম সেক্টর। এইটা সাউথ আফ্রিকায় লায়াবিলিটি, সাউথ আফ্রিকায় কোনো এক সময় তারা রিভল্ট করলো ব্রিটিশ পেট্রোলিয়াম, নাম দেখলে পড়াতে হবে। তারা আমাদের কান্ট্রিকে এক্সপায়ার করেছে যে এখানে এই ধরনের নাম দেখলে পুড়িয়ে দেবে। যখন এটা শুরু হলো তখন দ্যাট ওয়াজ সো র্যাম্পেন্ট, তখন ব্রিটিশ পেট্রোলিয়াম তার লোগো ফর্মালি চেঞ্জ করলো, দিস ইজ দ্য নিউ লোগো। এবং যারা পড়াতো তারা জানে না যে ইট ইজ দ্য সেম ব্রিটিশ পেট্রোলিয়াম, তারা তো পড়াশোনা জানে না, তারা ওই সাইন দেখলে পড়াতো, এখন তারা পড়াচ্ছে না।
clear? What is my point to make you understand is এই নামগুলো কিন্তু asset নাকি liability. Are you clear? What I want you to understand is it's a liability nowadays. So এই কোম্পানিগুলোর ওয়েবসাইটে যে কোম্পানি কোথা থেকে এসেছে এটা উদ্ধার করতে পারবে না। Are you clear what I'm talking about? কোম্পানি যদি অ্যাসেট হতো নামগুলো যদি ব্র্যান্ড ভ্যালু লেভি জিএম যদি ব্র্যান্ড ভ্যালু হতো তাহলে তো খুব সহজেই তার প্যারেন্ট কোম্পানি আইডেন্টিফাই করার কথা পাওয়া যাচ্ছে না। দ্যাট ইন্ডিকেটস যে কেন এটা রিস্কি। সো দ্যাট ইজ হোয়াট ইজ নতুন নামে এই তোমাদের কেস স্টাডিতে এখানে কেস লিখলাম ওই যে ফ্র্যাঞ্চাইজ আর তিনটা গ্রুপ কাজ করবে সিআর খেয়াল করবে। আগে যা যা টপিক দেওয়া হয়েছে পরের তিনটা টপিক হচ্ছে ফ্র্যাঞ্চাইজ। বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজ পেয়ার স্টাডি, তিনটা পেয়ার নিয়ে তারা কাজ করবে। পেয়ার কি that's the topic. Okay then. That's it.